ক্লাস তো আমরা কন্ট্রাক্ট একটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা গত ক্লাস পর্যন্ত যা যা পড়েছিলাম আমরা মোটামুটি সিগনিফিক্যান্ট ব্যাপারগুলোই পড়া হয়ে গেছে। তো আজকে আমরা এই স্লাইডটা শেষ করবো, প্লাস আরেকটা স্লাইড আছে সেটাও ট্রাই করব, দেখা যাক কতটুকু হয়। আর আমি যেহেতু দুইটা ল হচ্ছে আপনাদের আমি আলোচনা করব, তো দুইটা লতে আমি 5 দিন 5 দিন করে টার্গেট করেছি। তো এখন আর আগামী ক্লাসে অবশ্যই এমসিকিউ নিয়ে আমরা কিছু প্র্যাকটিস করব। তো আসলে 10টা ক্লাস দুইটা লয়ের জন্য খুবই আহ, মানে লিমিটেড আর কি, খুব কম সময়, কারণ একটু ডিটেলস আলোচনা করতে গেলে অনেক কিছু চলে আসে। তো আমি চেষ্টা করছি মোটামুটি কভার করার। আর আমার এই স্লাইড গুলো আপনারা যদি দেখেন, এখানে আমি চেষ্টা করেছি যে যত বেশি এক্সাম্পল দিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে একটু অ্যানালাইসিস করার। আমার বিভিন্ন রিসোর্স থেকে এক্সাম্পল দিয়ে আমি চেষ্টা করছি, বইয়েরও এক্সাম্পল আছে এখানে, প্লাস যেখানে বইয়ের এক্সাম্পল গুলো একটু কমপ্লেক্স সেখানে আমি চেষ্টা করেছি অন্য আউটসোর্স থেকে এক্সাম্পল নিতে। তো আপনি যদি এই স্লাইড গুলো ভালো করে পড়েন, প্লাস আমার এই রেকর্ডিংটা পরে শোনেন, তাহলে মনে হয় যে উপকার হবে। আর আমরা যা যা পড়ে ফেলেছি অলরেডি সেখান থেকেই মেইনলি বেশিরভাগ কোশ্চেন আসে, আর যেটুকু বাকি আছে সেখান থেকে মানে ইনসিগনিফিকেন্ট কোশ্চেন আছে, কিন্তু আসে। আমরা আসলে এইটা পড়তে হবে না বা এটা পড়া কম লাগবে এটা বলার কোনো সুযোগ নাই। যেমন এই যে আজকে আমরা শুরু করছি যেটা নিয়ে, সেটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। যেমন গত ক্লাসে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে ফ্রড আর রিপ্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য কি। প্রশ্ন খুবই সুন্দর ছিল। তো এটা নিয়ে সামনে এই ক্লাসেও আছে কিছু। তো এটা আচ্ছা, এটা যখন আসবো তখন আমরা আলোচনা করব। তো আসলে ফ্রড আর মিস রিপ্রেজেন্টেশন এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, ফ্রড পুরাটাই হচ্ছে মিথ্যা, মানে ফ্রড যখন করা হবে তখন ইন্টেনশনটা থাকবে হচ্ছে কাউকে ঠকানো। আর মিস রিপ্রেজেন্টেশন আমি যেটা বলেছি যে সত্য মিথ্যা দুইটাই মেশানো থাকবে, যে সেটার ইন্টেনশন থাকবে কাউকে ঠকানো না, কিন্তু সেখানে এমন একটা মিথ্যা চলে আসবে যার মাধ্যমে অন্য কেউ মনে করতেই পারে যে তাকে ঠকানো হচ্ছে। এরকম একটা ব্যাপার যখন ঘটবে তখন সেখানে বলা হচ্ছে হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। তো এটা নিয়ে সামনে আরো আসবে। তো আজকে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। এখন কন্টিনজেন্ট মানে আপনারা যদি আইএস পড়ে থাকেন, আইএস 37 যদি পড়ে থাকেন, তো সেখানে হচ্ছে দেখবেন যে প্রভিশন কন্টিনজেন্ট লায়াবিলিটি নামে একটা এই টার্মস আছে। এখন কন্টিনজেন্ট লায়াবিলিটি মানে হচ্ছে যদি কিছু ঘটে, মানে কোনো ঘটনা ঘটার সাপেক্ষে একটা লায়াবিলিটি ক্রিয়েট হওয়া, সেটাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। তো একইভাবে কন্ট্রাক্টের ক্ষেত্রেও কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে যে কোন একটা ঘটনা ঘটার সাপেক্ষে যদি কোনো কন্ট্রাক্ট করা হয়, তখনই সেটাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। তো আহ এখানে এটা খুব মানে কমন একটা টার্ম, এটা এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তো কন্টিনজেন্ট মানে ওই কন্টিনজেন্ট লায়াবিলিটি যেরকম, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে সেরকম। তো এখানে আসলে আহ, এখানে এখানে কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মেইন উদাহরণ, যদি বাস্তব উদাহরণ হচ্ছে আহ, যেটা আমরা সবাই জানি যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। এটা হচ্ছে একদম মানে কন্টিনজেন্ট কন্ট্রাক্টের জ্বলন্ত উদাহরণ। যে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে কি হয়, যে কোনো একটা ঘটনা ঘটলে, মানে লাইফ ইন্স্যুরেন্স যেমন কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ পাবে, অন্যান্য কন্ট্রাক্টে হচ্ছে জাহাজ ডুবে গেলে, আগুন লাগলে সেগুলো ক্ষতিপূরণ পাবে। তো ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্টের একদম মানে বেসিক উদাহরণ, যে কোনো একটা ঘটনা ঘটলে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে ক্ষতিপূরণ দেবে। তো এটাই হচ্ছে কন্টিনজেন্ট। তো এইটা হচ্ছে এই ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে হতে পারে, আবার কয়েকজন পার্সনের মাধ্যমে হতে পারে, যে ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে কেউ একজন কথা দিল যে তোমার যদি এই ক্ষতিটা হয় বা এই সমস্যাটা হয় তাহলে আমি রিকভার করে দেবো, তোমার যদি এই ইস্যুটা ঘটে তখন আমি হচ্ছে কম্পেনসেট করে দেবো, তোমার এই ব্যাপারটা ঘটলে আমি এইভাবে তোমাকে সাহায্য করবো। তো এইটা ঘটলে, এইটা হলে, এইটা না হলে তখন সাহায্য করা বা কিছু একটা করা বা কিছু একটা না করা, সেটাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আচ্ছা, এখন এই যে যে ব্যাপারটা এখানে আসে, যে আমরা এই আইনের মানে বেসিক কনসেপ্ট গুলো খুব সহজে বুঝতে পারি, তারপর সেই কনসেপ্টের মধ্যে যখন মানে একটু কমপ্লেক্স ব্যাপারগুলো আসে তখনই আমাদের কাছে একটু মানে খটকা লাগে, যে তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াবে। আচ্ছা, এখন ধরেন এই যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট আমি খুব সহজে বুঝিয়ে দিলাম, এই এর মধ্যে আবার কিছু ভেজাল আছে, কিছু হচ্ছে কমপ্লেক্সিটি আছে। তো যেমন কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে এটা অনিশ্চিত ঘটনা, আপনারা বুঝতে পারছেন যে একটা ঘটনা যদি ঘটে তাহলে হচ্ছে আহ এই ব্যাপারটা ঘটবে, কম্পেনসেশন পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার ঘটে। কিন্তু এই যে অনিশ্চিত ঘটনা, এই অনিশ্চিত ঘটনা যেখানে আছে সেখানে অনিশ্চিত ব্যাপার স্যাপার আরো বেশি চলে আসে। এখন এইখানে
এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখেন এখানে আপনারা মনে রাখবেন যে কন্টিনজেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি কোনো ইম্পসিবল ঘটনা ঘটার জন্য কোনো কন্ট্রাক্ট করা হয়, যে এমন একটা ঘটনার ঘটবে বলে কন্ট্রাক্ট করা করা হলো, সেইটা কিন্তু বাতিল কন্ট্রাক্ট বা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। যেমন ধরেন আহ, এই যে এখানে একটা এক্সাম্পল আমি যদি দেখেন যে এ আর বি, ধরেন এ বি এরকম তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট হলো যে বি কে এ একটা ঘোড়া বিক্রি করবে। তো সেই ঘোড়াটা আগে সি কে অফার করা হয়েছে। তো এখন কন্ট্রাক্টটা হলো কি যে সি কে যখন অফার করা হয়েছে, তখন সি যদি হচ্ছে সেই ঘোড়াটা কিনতে নাকচ করে দেয়, তবেই হচ্ছে বি কে এ সেল করতে পারে। তো এখানে কি ঘটনা ঘটলো, এখানে সি এর একটা বিষয় চলে আসলো এবং সি কে হচ্ছে সেই ঘোড়াটা কিনতে মানা করতে হবে, তারপরেই সে হচ্ছে মানে এ বির কাছে ঘোড়াটা সেল করতে পারে। তো এখানে এই কন্টিনজেন্ট কন্ট্রাক্ট এ আর বি এর মধ্যে তখনই মানে ইমপ্লিমেন্ট হবে যতক্ষণ এই সি এই ঘোড়াটা কিনতে নাকচ করবে, তখনই হচ্ছে এই এ আর বি এর মধ্যে কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা ঘটবে। তো এখানে মূল কথা হচ্ছে যে একটা যখন আহ একটা ইম্পসিবল ইভেন্ট বা ফিউচার ইভেন্টের উপর ভিত্তি করে যখন একটা কন্ট্রাক্ট করা হয়, তখন সেই ফিউচার ইভেন্টটা ঘটতে কতটুকু পসিবিলিটি আছে সেটার উপর ভিত্তি করে নির্ধারিত হয় যে ওই কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা কি ভ্যালিড হবে নাকি ইনভ্যালিড হবে। যেমন এই ক্ষেত্রে যদি সি বলে দেয় যে না ঘোড়াটা আমি কিনবো, তাহলে কিন্তু এ আর বির মধ্যে আর কোনো কন্ট্রাক্ট করা সম্ভব না, কারণ এ সি কে কথা দিয়েছিল যে তার কাছে আগে বিক্রি করবে, সে যদি না কিনে তাহলে বির কাছে বিক্রি। তো সি যেহেতু মানা করে দিয়েছে, যদি মানা করে দেয় তখনই শুধুমাত্র এ আর বি এর কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হতে পারে। আর সি যদি বলে যে না আমি দেবো, তখন আর এ আর বি এর মধ্যে কোনো ঘটনা ঘটার বা কন্ট্রাক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আচ্ছা, এরপরে এই কন্টিনজেন্ট কন্ট্রাক্টে আসলে কমপ্লেক্সিটি এইটুকুই যে আমাকে বুঝতে হবে যে ঘটনা বা যে ঘটনা ঘটা বা না ঘটার জন্য এই কন্ট্রাক্টটা করা হয়েছে, সেটা কতটুকু পসিবল, ইম্পসিবল, হওয়ার সম্ভাবনা কত, না হওয়ার সম্ভাবনা কত, এই ব্যাপারগুলো হচ্ছে আমাকে বুঝতে হবে। যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কন্ট্রাক্টটা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট হবে। যে ঘটনা ঘটার জন্য এই কন্ট্রাক্টটা করা হয়েছে সেই ঘটনা আগে ঘটতে হবে, তারপরে কন্ট্রাক্টটা ভ্যালিড হবে। আর যদি হচ্ছে ইলিগাল কন্ট্রাক্ট, তারপরে হচ্ছে কোনো নিষিদ্ধ জিনিসের জন্য কন্ট্রাক্ট, যে এরকম একটা মাদকদ্রব্য চোরাচালান আসতেছে, সেই চোরাচালানটা আমার হাতে পৌঁছালে আমি তোমার কাছে বিক্রি করবো। তো এইরকম কন্ট্রাক্ট যদি হয় তাহলে সেটা কন্টিনজেন্ট হোক নর্মাল কন্ট্রাক্ট হোক, সেটা প্রথমে কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে, কারণ এখানে একটা ইললিগাল ব্যাপারের জন্য কন্ট্রাক্টটা করা হচ্ছে। তো এই যে যেমন ধরেন এখানে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট কখন এনফোর্সমেন্ট হবে, এনফোর্সমেন্ট মানে হচ্ছে যে আইনের দৃষ্টিতে বা আইনের সাপেক্ষে বা আইনের দ্বারস্থ হয়ে যখন কেউ কোনো বেনিফিট পাবে, তখন সেটাকে বলে যে এনফোর্সমেন্ট অফ ল। তো কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা যে শর্তে কন্ট্রাক্টটা করা হয়েছে যে ওই ঘটনাটা ঘটলে আমরা এই কাজটা করব, তো ওই ঘটনাটা যখন ঘটবে তখনই শুধুমাত্র এই কন্ট্রাক্ট যাদের মধ্যে হয়েছে তাদের মধ্যে পাওয়া না পাওয়া, বেনিফিট পাওয়া না পাওয়া, এই ব্যাপারটা হচ্ছে চলে আসবে। যদি ওই যে ঘটনা ঘটার না বা না ঘটার সাপেক্ষে কন্ট্রাক্টটা করা হয়েছে, সেই ঘটনা যদি নাই ঘটে, তাহলে আর এটা এনফোর্সমেন্টের কোনো ইস্যু থাকে না, সে কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে যায়। সেটা তো কন্ট্রাক্ট ইনিশিয়েটিভ হয়নি, যে কন্ট্রাক্টটা ইনিশিয়েট হয়নি সেটা এনফোর্সমেন্ট মানে আহ মামলা মোকদ্দমা করা বা আইনের কাছে গিয়ে বিচার চাওয়া, এরকম কোনো কিছুই কিন্তু ঘটে না। যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে এ আর বি কে, বি এর মধ্যে একটা ঘটনা বা একটা কন্ট্রাক্ট হলো যে এ বি কে একটা টাকা দেবে যদি একটা জাহাজ, ধরেন বি এর একটা জাহাজ আছে, তো সেই জাহাজটা বিদেশ থেকে মালপত্র নিয়ে আসতেছে। তো বিদেশ থেকে মালপত্র নিয়ে আসার পথে যদি সেই জাহাজটা ডুবে যায়, তাহলে এ বি কে হচ্ছে একটা টাকা দেবে বা ক্ষতিপূরণ দেবে। মানে সোজা কথা এটা ওই ইন্স্যুরেন্সের মতো, এটা ধরেন পার্সোনাল ইন্স্যুরেন্স। তো ওই শিপ বা জাহাজটা যদি চলে আসে ঠিক মতো, তাহলে তো আর এর বি কে টাকা দেওয়ার কোনো দরকার নাই বা কথা থাকবে না। তখন কিন্তু এ কিন্তু বলতে পারবে না যে এ এ আমাকে টাকা দেয় না, কারণ তার শিপ কিন্তু ভালো মতো ঘাটে এসে পৌঁছাইছে। আর যদি হচ্ছে সেটা ডুবে যেত, ঘাটে এসে না পৌঁছাতো, তখন বি হচ্ছে সেই মানে মামলা মোকদ্দমা করে আইনের দ্বারস্থ হয়ে এর কাছ থেকে ক্ষতিপূরণ কিন্তু দাবি করতে পারে। আচ্ছা, কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মধ্যে মানুষের ব্যাপার কিছু চলে আসে, মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার, মানুষের বিভিন্ন বিষয় এর মধ্যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হিসেবে চলে আসে। কারণ আমি যেটা প্রথমেই বলেছি যে আসলে বিভিন্ন লর বিভিন্ন সেকশন আসলে অ্যারেঞ্জ করে বিভিন্ন ঘটনা ঘটার সাপেক্ষে। তো দেখা গেছে যে ম্যারিজ কন্ট্রাক্ট যেটা হয়, আসলে বিয়ে তো একটা কন্ট্রাক্টের মতনই। তো এখানে
ম্যারেজ কন্ট্রাক্টের মধ্যে কি হতে পারে যে বি এ আর বি এর মধ্যে দুইজন কন্ট্যাক্ট করলো যে এখানে কন্ট্রাক্টটা হলো যে বি যদি একটা মেয়ে, ধরেন মেয়েটার নাম হচ্ছে সি, তো বি যদি সি কে বিয়ে করে তাহলে এ বি কে এত টাকা হচ্ছে দেবে বা পুরস্কার দেবে বা কিছুটা সাহায্য করবে। তো আহ, এখন ধরেন সি হচ্ছে কি হলো, সি বির সাথে বি কে বিয়ে না করে সে হচ্ছে ডি কে বিয়ে করে নিল। এখন ডি কে যদি বিয়ে করে নেয় তাহলে তো আর ওই কন্টিনজেন্সিটা ঘটলো না যে কন্টিনজেন্সির জন্য বির হচ্ছে টাকা পাওয়ার কথা ছিল। তো এখন কি হলো, এখন কিন্তু এই সি আর ডি এর মধ্যে যখন বিয়ে হয়ে গেল, তাহলে কিন্তু এই কন্ট্রাক্টটা ভ্যালিড থাকলো না, কন্ট্রাক্টের কোনো বৈধতা কিন্তু থাকলো না। কিন্তু যদি হচ্ছে এমন হয় যে 1 বছর 2 বছর পর বা কিছু সময় পর আহ, দেখা গেল যে আহ, দেখা গেল যে ডি হচ্ছে মারা গেছে বা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তখন আবার সি হচ্ছে বলতেছে এখন আমি বি যদি চাই তাহলে এখন আমি বি কে বিয়ে করতে রাজি। তো তখন কি হবে, তখন কিন্তু আবার কন্ট্রাক্টটা ভ্যালিড হয়ে যাবে বা কন্ট্রাক্টটা অ্যারাইজ করবে যদি সেই পার্টিটা চায়। তো কন্টেনজেন্ট কন্ট্রাক্টের আরেকটা উদাহরণ বা আরেকটা ক্রাইটেরিয়া বা আরেকটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ বা এই জীবিত বা লিভিং পার্সনদের ক্ষেত্রে এই টাইপের কন্ট্রাক্ট যখন করা হয় তখন যে ঘটনা ঘটার সাপেক্ষে এই ব্যাপারটা করা হয় সেটা কিন্তু মানে যে কোনো সময় ঘটতে পারে। সেটা হয় শেষও হয়ে যেতে পারে, আবার যদি ওই সিচুয়েশন অ্যারাইজ করে তখন কিন্তু আবার সেই কন্টেনজেন্ট কন্ট্রাক্টটা আবার কিন্তু নতুন ভাবে জেগে উঠতে পারে। যেমন ওই শিপ মানে জাহাজের কথা যেটা বললাম, জাহাজের জন্য কিন্তু যে ফেরত আসলে ঠিকভাবে ফেরত আসলে কন্ট্রাক্ট বা ঠিকমতো ফেরত না আসলে সেটা কম্পেনসেশন পেয়ে যাবে। এই জাহাজ কিন্তু এই ফেরত আসা কিন্তু একবারই ঘটে না। কিন্তু এই যে মানুষের জীবনের যে ব্যাপার এটার সাথে যেগুলো জড়িত সেগুলোর সাথে যে কন্ট্রাক্ট গুলো হয় সেগুলো কিন্তু বারবার টাইম টু টাইম এগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, আবার নতুন ভাবে জেগে উঠতে পারে। তো সেই জন্য মানুষের জীবন রিলেটেড যে কন্ট্রাক্ট গুলো সেগুলো কিন্তু বিভিন্ন সময় বন্ধ হয়ে যায়, আবার বিভিন্ন সময় কিন্তু এটা জেগে উঠতে পারে বা হচ্ছে আবার কিন্তু অ্যারাইজ করতে পারে। আচ্ছা, এখানে একটা সময়ের ব্যাপার আছে, কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মধ্যে কিছু টাইমিং এর ব্যাপার চলে আসতে পারে। যেমন হচ্ছে জাহাজের কথা যেটা আমি বললাম, এখানে কন্ট্রাক্টর হতে পারে যে জাহাজ তো আসতেছে, তো আমি তো আনলিমিটেড সময়ের জন্য তোমাকে কথা দিতে পারি না। আমি বলতে পারি যে 1 বছরের মধ্যে যদি জাহাজটা ফেরত আসে তাহলে হচ্ছে, সরি 1 বছরের মধ্যে জাহাজটা যদি না ফেরত আসে তাহলে আমি তোমাকে কম্পেনসেশন দেবো। যদি 1 বছরের মধ্যে ফেরত চলে আসে তো আসলোই, আর 1 বছর পার হয়ে গেলে আমার কোনো দায়িত্ব থাকে। তো তখন কি হয়, তখন কিন্তু ওই কন্টিনজেন্ট কন্ট্রাক্টটা ভ্যালিড হয় ওই 1 বছর পর্যন্তই। যদি 1 বছরের মধ্যে এটা ফেরত না আসে, 1 বছরের মধ্যে যদি এটা ফেরত না আসে তখনই কিন্তু এটা এনফোর্স করা যাবে। আর যদি হচ্ছে 1 বছরের মধ্যে ফেরত চলে আসে তাহলে তো কন্ট্রাক্টে কোনো ভ্যালিডিটি থাকবে না। তো এখানে এখানে ধরেন এই যে জাহাজটা তার যেটা হচ্ছে যে কন্ট্রাক্টটা হয়েছে যে 1 বছরের মধ্যে তার কাছে আসতে হবে, আসলে পরে সে হচ্ছে কন্ট্রাক্টটা ভ্যালিডেট করবে। তো দেখা গেল যে তার কাছে আসলোই না, তার কাছে হচ্ছে নষ্ট হয়ে গেল। তো যেহেতু জাহাজটা আসেই নাই তার কাছে, কাজেই এখানে কিন্তু এই কন্ট্রাক্টটা তখন আর ভ্যালিড থাকবে না। অর্থাৎ কন্টিনজেন্ট কন্ট্রাক্টে যদি কোনো টাইম মেনশন করা থাকে যে এই সময়ের মধ্যে এইটা করতে হবে, তখন কিন্তু আপনাকে ওই সময়ের মধ্যে ঘটেছে কিনা সেটা যদি হয় তাহলেই শুধুমাত্র সেই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে এবং ল দ্বারা এনফোর্সেবল হবে। তো আপনাদের যখন প্রশ্ন আসে তখন এই যে একই জিনিসের মধ্যে বা একই টার্মস এর মধ্যে যে বিভিন্ন সাব টার্মস আছে, যেমন কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মধ্যে যে বিভিন্ন ঘটনা আছে, এখন এগুলো আপনাদেরকে যেটা করতে হবে যে আপনারা যখন বই পড়বেন তখন মানে অনেকগুলো লর সেকশন পড়তে পড়তে অনেক মানে হারিয়ে যেতে পারেন যে কি পড়ছি, আগে কি পড়লাম। তো এই জন্য যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এই যে আহ, শুধুমাত্র মানে মেইন বেসিকটা তো রিডিং করবেনই একবার, তার সাথে সাথে এক্সাম্পল যেগুলো আছে আছে সেগুলো হচ্ছে খুব মানে আত্মস্থ করার চেষ্টা করবেন, যে একদম মাথায় নিয়ে নেওয়া যে এই ঘটনা ঘটলে এইটা হবে, এইটা না হলে ওইটা হবে। তো আমি সেই জন্য আমার যে স্লাইড গুলো সেই স্লাইড গুলোতে আমি যত বেশি এক্সাম্পল দেওয়া সম্ভব এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যদি ক্লাস শুনে থাকেন, ক্লাসের রেকর্ড পরে পাবেন আপনারা, প্লাস আমার স্লাইড গুলো যদি আপনারা পড়েন তাহলে আমার মনে হয় যে আহ, সমস্ত এক্সাম্পল মানে যেগুলো বইতে নাই সেগুলো আমি এখানে বিভিন্ন রিসোর্স থেকে নিয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা মানে আইনের আইনটা ভালো করে বুঝতে গেলে প্রত্যেকটা কেস এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই মানে যে কোনো আইন ঠিকভাবে কিন্তু বুঝতে পারা যাবে। আচ্ছা,
এখন ধরেন এমন একটা হতে পারে যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, তো মানে যে কিছু ঘটনা বা ঘটা বা না ঘটার উপর একটা কন্ট্রাক্ট ডিপেন্ড করে। তো এমন যদি হয় যে এমন একটা ব্যাপারে কন্ট্যাক্ট করা হলো যে ব্যাপারটা আসলে কখনো ঘটবেই না, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা শুরুতেই কিন্তু ইনভ্যালিড বা ভয়েড হয়ে যায়। যেমন ধরেন এই যে ম্যারেজ কন্ট্রাক্টের কথাই ধরা হলো, যে এ আর বির মধ্যে কথা হচ্ছে যে বি যদি সি কে বিয়ে করে, তাহলে এ বি কে একটা টাকা উপহার হিসেবে দেবে। তো কন্ট্রাক্টটা করার সময় তারা জানলোই না যে স্ত্রী হচ্ছে অলরেডি মারা গেছে বা বেঁচে নাই। যদি এমনটা হয়ে থাকে তাহলে কিন্তু সেই কন্ট্রাক্টটা মানে ইউজুয়ালি ভ্যালিড কন্ট্রাক্ট হলেও, যেহেতু এটা ইম্পসিবল হয়ে যাচ্ছে, যে যেহেতু যে মারা গেছে তার সাথে তো বিয়ে করার কোনো অপশন বা কোনো ইস্যু নাই। তো তাদের তাদের নিজস্ব মানে কন্ট্রাক্ট খুব ভালো মনে করছিল, কিন্তু ভালো মনে করা সত্ত্বেও যে ঘটনা ঘটার জন্য কন্ট্যাক্ট করেছে সেটা যেহেতু আর ঘটবেই না, কাজে এই কন্ট্রাক্টটা কিন্তু শুরুতেই হচ্ছে মানে ভয়েড বা হচ্ছে এটা ল দ্বারা এনফোর্সেবল করা যাবে। আচ্ছা, আমি যেটা বললাম যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হলেও মানে যে ঘটনা ঘটা বা না ঘটার উপর একটা কন্ট্রাক্ট ডিপেন্ড করে, সেই ঘটনাটা অবশ্যই ইললিগাল হওয়া যাবে না। ইললিগাল কন্ট্রাক্ট বা ইললিগাল ঘটনার উপর ভিত্তি করে যেসব কন্ট্রাক্ট যদি করা হয়, তাহলে কিন্তু সেই কন্ট্রাক্টটা শুরুতেই হচ্ছে বাতিল বলে গণ্য হবে, সেটা আহ আসলে ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে কখনো গণ্য করা যাবে না। আচ্ছা, এরপরে যে টার্মটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। কোয়াসি কন্ট্রাক্টটা কন্ট্রাক্ট অ্যাক্টের খুব মানে ইম্পর্ট্যান্ট এবং খুব কমন একটা টার্মস। এখন কোয়াসি কন্ট্রাক্ট মানে হচ্ছে যে আমরা গত ক্লাসে বোধহয় মাইনরস নিয়ে কথা বলেছিলাম। তো মাইনরস নিয়ে কথা বলার সময় আমরা দেখেছিলাম যে মাইনরের সাথে কন্ট্রাক্ট হচ্ছে ইনভ্যালিড কন্ট্রাক্ট, মাইনরের সাথে কন্ট্রাক্ট হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। কিন্তু মাইনরের সাথে কিছু কন্ট্রাক্ট করা যাবে যখন সেই মাইনরকে বেনিফিট দেওয়ার জন্য কিছু কন্ট্রাক্ট করা হয়, তখন সেটা আবার কিছু কনসিডারেশনে ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, কোয়াসি কন্ট্রাক্ট হচ্ছে ওই মাইনরের সাথে কন্ট্রাক্ট বা মাইনরের বেনিফিটের জন্য কন্ট্রাক্ট করাকেই হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট বলা হয়। তো এটার আসলে ওই নাম দিয়েছে এটাই, যে মাইনরের সাহায্যার্থে বা মাইনরের নিত্য প্রয়োজনীয় জিনিস সাপ্লাই দেওয়ার জন্য যে কন্ট্রাক্টটা করা হবে, সেটাই হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট। তো এটার স্কোপটা খুবই কম। এটা হচ্ছে মানে মাইনরকে সাহায্য করার জন্য যে কন্ট্রাক্টটা করা হয় সেটার নাম হচ্ছে কোয়াসি কন্ট্রাক্ট, এটাই হচ্ছে আপনারা মনে রাখবেন। আচ্ছা, আপনাদের আমি যে স্লাইডটা শেয়ার করেছি সেখানে একটু সমস্যা আছে। এই কোয়াসি কন্ট্রাক্টের স্লাইডে দেখবেন যে এখানে হচ্ছে ইললিগাল এগ্রিমেন্ট নামে একটা ইয়ে আছে, এটা টাইপিং মিস্টেক, আপনারা এটা ডিলিট করে নিন। আমি যেটা শেয়ার করেছি দেখেন, এটা রেড মার্ক করা আছে। তো এখানে কোয়াসি কন্ট্রাক্টের যে পেজটা, সেই পেজে এই ইলিগাল কন্ট্রাক্ট বা ইলিগাল এগ্রিমেন্ট শব্দটা ডিলিট করে দিন আপনারা। আমি যদি পিডিএফ শেয়ার করেছি, পিডিএফ এডিট করা আছে, তো এটা আপনারা ডিলিট করে দিন, কারণ এখানে আগের স্লাইড থেকে কপি হয়ে আসছে। আচ্ছা, এখন মানে কন্ট্রাক্ট করা হলো, মোটামুটি অনেক কন্ট্রাক্ট সম্পর্কে আমরা জানলাম, অনেক কন্ট্রাক্ট নিয়ে আমরা কথা বললাম। তো এখন প্রশ্ন আসতে পারে বা মানে সমস্যা হতে পারে যে কন্ট্রাক্ট তো করলাম, এখন কন্ট্রাক্টের মধ্যে যে পার্টিগুলো আছে, কোন পার্টি আগে হচ্ছে কাজ করবে, এইটা হচ্ছে কিন্তু একটা মানে আহ, একটা প্রশ্ন কিন্তু আসতে পারে বা একটা কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। যে আমি একজনের সাথে কন্ট্যাক্ট করলাম, দুইজন কিছু করা বা না করার উপর একটা কন্ট্যাক্ট করলাম। তো এখন কে আগে কাজ করবে বা কার পারফরমেন্সটা আগে হচ্ছে মানে আসবে সামনে, সেইটা হচ্ছে এখানে একটা কমপ্লেক্সিটি কিন্তু হতে পারে। আচ্ছা, এখন পারফরমেন্স কে করবে বা হচ্ছে কিভাবে করবে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আসলে একটা সেকশন অ্যারেঞ্জ করেছে, যে আমরা যখন একটা কন্ট্রাক্ট করা হয় তখন সেই কন্ট্রাক্টে তো প্রমিসই থাকে, প্রমিসার থাকে। তো কে আগে পারফর্ম করবে বা কখন পারফর্ম করবে, এরকম একটা বিষয় নিয়ে বেশ কিছু মানে সিচুয়েশন কিন্তু অ্যারেঞ্জ করে। আচ্ছা, আহ, যেমন ধরেন এ আর বির সাথে একটা কন্ট্রাক্ট করা হলো। এখন এ আর বির সাথে কন্ট্রাক্ট করা হলো যে এ যদি বি কে 1,000 টন রাইস বা প্যাডি হচ্ছে প্রোভাইড করে, তাহলে বি হচ্ছে তাকে এই টাকাটা পেমেন্ট। আচ্ছা, তো এখন এটা খুব সিম্পল একটা কন্ট্রাক্ট, মানে একটা মানে গুডস সেলের একটা কন্ট্রাক্ট, খুব সিম্পল একটা কন্ট্রাক্ট। তো এখন ধরেন আপনারা এর হচ্ছে ধরেন একটা মুদি দোকান আছে। তো এর মুদি দোকান আছে, ধরেন বি করলো কি, বি হচ্ছে সেই মুদি দোকানে গিয়ে
সেখানে এর আরো অনেক কর্মচারী আছে। তো এ হচ্ছে মালিক। তো এর সাথে হচ্ছে কন্ট্যাক্ট করলো যে আমি 1,000 টন, বি হচ্ছে 1,000 টন প্যাডি কিনতে ওই দোকানটা থেকে, এর যে মালিকানা যে দোকানটা সেই দোকানটা, এবং তার বিনিময়ে বিনিময়ে যে দামটা হয় সেই দামটা বি হচ্ছে ওই এ দোকানকে পেমেন্ট করবে। আচ্ছা, এখন দেখা গেল যে এই ডেলিভারি হওয়ার আগে এ হচ্ছে সাডেনলি মারা গেল। তো এই যখন সাডেনলি মারা গেল তখন বি তো একটা ব্যবসার কন্ট্যাক্ট কিন্তু করে ফেলছে ওই এর দোকানের সাথে। তো এ যেহেতু মারা যায় বা মারা গিয়েছে, এই যে গুডস ডেলিভারি এটা কিন্তু এ ছাড়াও করা সম্ভব, কারণ এর প্রতিনিধি থাকতে পারে, এর দোকানের দোকানদার আছে, তারা অন্যান্য লোকজন আছেন, তাদের ম্যানেজার আছেন, তো তারা কিন্তু ওই গুডস সাপ্লাইটা বা ডেলিভারিটা কিন্তু করতে পারে। তো যে ঘটনা বা যে পরিস্থিতিতে মূল কন্ট্রাক্টকারী বা মূল প্রমিসদার প্রমিসটা পারফর্ম করতে পারে না, তখন সেই প্রমিসটা যদি বা সেই কন্ট্রাক্টের ইস্যুটা যদি অন্য কারো দ্বারা পারফর্ম করা সম্ভব হয়, তাহলে সে অন্য কারো দ্বারাই সেটা পারফর্ম করতে হবে। না হলে কিন্তু বি আইনের কাছে এটা নিয়ে আহ মানে মামলা করতে পারবে বা ক্ষতিপূরণ চাইতে পারবে। কিন্তু এই পারফরমেন্সের জন্য একটা স্পেশাল একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আপনি একজনকে, সে খুব ভালো ছবি আঁকে, ধরেন মিস্টার এক্স ওয়াই জেড, সে খুব ভালো ছবি আঁকে, আপনি তাকে বলেন যে ভাই তুমি আমার একটা সুন্দর পোর্ট্রেট বানিয়ে দাও, আমার একটা চেহারাটা আঁকিয়ে দাও। তো এখন দেখা গেলো যে আপনি তাকে মানে একটা কন্ট্যাক্ট করলেন, ঠিক আছে আঁকিয়ে দেবে, তার এগেনস্টে তাকে এত টাকা দেওয়া হবে। তো এই ক্ষেত্রে মিস্টার এক্স হচ্ছে মারা গেলেন, আপনার ছবিটা আঁকার আগে কিন্তু উনি মারা গেলেন। এখন এই আপনার ছবিটা আঁকা এটা কিন্তু যে কেউ করতে পারবে। তো কাজেই মানে এখানে তার সাথে যে কন্ট্রাক্টটা হচ্ছে সেই কন্ট্রাক্টটা অন্য কারো দ্বারা কিন্তু পারফর্ম করা সম্ভব হবে না, শুধুমাত্র তার দ্বারাই পারফর্ম করা সম্ভব। তো এখন আপনাদের এইভাবে কোশ্চেন আসতে পারে যে এরকম একটা কন্ট্রাক্ট করার পর যদি মারা যায়, পারফর্ম করার আগে যদি চলে যায় তাহলে কি হবে। তখন আপনারা বলবেন যে যে কাজটা অন্যের দ্বারা করা সম্ভব সেটা পারফরমেন্স করতে হবে, আর যে কাজটা উনি মানে স্পেসিফিক ওই পার্সন ছাড়া সম্ভব না, সেই পার্সন ছাড়া যেহেতু সম্ভব না, তাহলে সেই কন্ট্রাক্টটা সেখানেই ইনভ্যালিড বা হচ্ছে বাতিল হিসেবে গণ্য হয়। আচ্ছা, এই যে পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে আরো মজার মজার কিছু কেস আছে আর কি। যেমন ধরেন আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি নিজেই হচ্ছে লেকচার দিয়ে যাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার লেকচার? জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ একটা টাইম লিমিটেশন আছে আসলে। না হলে আরো ডিটেলস আমি এক্সপ্লেইন করতে পছন্দ করি, যেহেতু নেক্সট ক্লাসটাই আমি মানে 5টা ক্লাস হয়ে যাবে, তো আমাকে অবশ্যই আপনাদের এমসিকিউ বা পরীক্ষার জন্য একটু প্রিপেয়ার করতে হবে, সেজন্য হচ্ছে আমি একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা, তো এই যে পারফরমেন্স করা বা কন্ট্যাক্ট করা বা না করা, এখন এইটার উপর আরো কিছু কিছু মজার ঘটনা ঘটে আর কি। যেমন ধরেন আহ, আপনারা হচ্ছে ধরেন একজন সিঙ্গারকে, ধরেন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি একজন সিঙ্গারকে হচ্ছে নিয়ে আসছে তার স্টেজে পারফর্ম করার জন্য বা একটা প্রোগ্রামে পারফর্ম করার জন্য। তো এখন স্টেজে পারফর্ম করার জন্য তার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে সেই সিঙ্গার টানা 7 দিন হচ্ছে গান করবে। 7 দিন মানে গান করবে, সেখানে একটা মেলা হচ্ছে, সেই মেলাতে 7 দিন টানা গান করবে। তো ঠিক আছে, কন্ট্রাক্টটা হয়ে গেল, ভালো কথা, খুবই ভালো একটা কন্ট্রাক্ট। তো এখন ধরেন সেই সিঙ্গার, তাকে কিন্তু 7 দিনের জন্য কন্ট্রাক্ট করা হয়েছে, পার ডে হিসাবে কিন্তু না। তো 7 দিনের জন্য প্যাকেজ হিসেবে যখন কন্ট্রাক্ট করা হয়েছে তখন সে ধরেন 3 দিনের দিন আর আসলো না, মানে 3 দিনের দিন সে গ্যাপ দিল। তো 3 দিনের দিন সে গ্যাপ দিল, সে কিছু জানাও নাই। তখন চতুর্থ দিন কিন্তু যে কন্ট্যাক্ট করেছে মানে যে প্রমিসার, মানে যে কন্ট্রাক্টটা অফারার, যে অফারার সে কিন্তু চাইলে সে কন্ট্রাক্টটা বাতিল করে দিতে পারবে, কারণ তার সাথে প্যাকেজের কথা হয়েছিল। তো প্যাকেজের কথা হওয়াতে তার মানে তাকে 7 দিনই হচ্ছে গান গাইতে হবে। সে যেহেতু কোনো কিছু ইনফর্ম করা ছাড়াই 3 নম্বর দিনে আসলো না আবার 4 নম্বর দিনে এসে হাজির হয়েছে, তখন কিন্তু তার সাথে সেই কন্ট্রাক্টটা কন্টিনিউ করা বা না করা পুরাটাই কিন্তু ওই অফারারের দায়িত্ব, এবং অফারার যদি চায় তাহলে কিন্তু কন্ট্রাক্টটা সে যদি বাতিল করে তাহলে ওই সিঙ্গার কিন্তু তার নামে মামলা করতে পারবে, কারণ সেখানে প্যাকেজ হিসেবে তার সাথে কন্ট্রাক্টটা করা হয়েছিল। আচ্ছা, কিন্তু যদি এমন হয় যে 3 নম্বর দিনে সিঙ্গার আসে নাই, 4 নম্বর দিনে সে আসছে, আসার পর 4 নম্বর দিনে তাকে তে গানও গাওয়া গাওয়া হয়েছে, মানে সবাই আছে এখানে, আয়োজক টায়োজক সবাই আছেন, 4 নম্বর দিনে তাকে গানও গাওয়ানো হয়েছে। তো সিঙ্গার তখন ধরে নেবে যে 3 নম্বর দিনে যেহেতু আসে নাই,
4 নম্বর দিনে যেহেতু আমাকে গান গাওয়ানো হয়েছে, আমার সাথে কন্ট্রাক্ট এখনো ভ্যালিড আছে। সেই মানে আয়োজক কিন্তু 5 নম্বর দিনে এসে বলতে পারবে না যে তোমার সাথে আমি কন্ট্রাক্টে রাখতে পারবো না, কারণ তুমি থার্ড দিনে তুমি এটা পারফর্ম করো না। তো কাজেই এই যে পারফরমেন্সের কন্টিনিউশনটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যে একটা ছেদ যখন পড়ে, একটা প্যাকেজ হিসেবে যখন নেয়, একটা রুলস এর মধ্যে যখন আসে, তখন সেই রুলস এর মধ্যে ব্যত্যয় ঘটলে যে কন্ট্রাক্টটা ইনিশিয়েট করে তার হাতে থাকে এইটা ভয় মানে ভ্যালিড করা, ভ্যালিড রাখা নাকি ইনভ্যালিড করে দেওয়া। আর যদি হচ্ছে এরকম সিচুয়েশন থাকা সত্ত্বেও সে অ্যাকসেপ্ট করে একটা কোনো বিচ্ছেদ, একটা ছেদ পড়াটা বা একটা গ্যাপ হওয়া যদি সে অ্যাকসেপ্ট করে, তার মানে বুঝতে হবে সে মানে মনে মনে কিন্তু এটা ইনভ্যালিড হিসেবে গণ্য করেনি, সেটাকে ভ্যালিড হিসেবে রেখে দিয়েছে। আচ্ছা, সেম ঘটনা এটা, মানে আপনাদের বইতে বা আমি সেভাবে সাজিয়েছি। তো একই জিনিস বারবার আসছে যে কে পারফর্ম করে। আমি ওইটাই বললাম যে কন্ট্রাক্টের পারফরমেন্সটা যদি একজন করতে না পারে, তাহলে সেই কাজটা যদি অন্য কাউকে দিয়ে করানো সম্ভব সে করবে। আর যদি অন্য কাউকে দিয়ে করানো সম্ভব না হয়, তাহলে তো করা গেলই না, তার মানে কন্ট্রাক্টটা তখন ইনভ্যালিড বা হচ্ছে এনফোর্সিবল, মানে আনএনফোর্সেবল বাই ল হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে। আচ্ছা, জয়েন্ট অব্লিগেশন বা জয়েন্ট লাইবিলিটির ব্যাপার যদি আসে, যে ধরেন এতদিন তো হচ্ছে আমরা মোটামুটি মানে একজনের সাথে ওয়ান টু ওয়ান কন্ট্রাক্ট এইটা নিয়ে হচ্ছে মোটামুটি আমরা কথা বলেছি। তো এখন যদি জয়েন্ট লাইবিলিটি ব্যাপারটা আসে, জয়েন্ট লাইবিলিটি মানে ধরেন এ বি সি তিনজন মিলে ডির সাথে একটা কন্ট্রাক্ট করলো যে একটা যদি বিষয় ঘটে, তাহলে তারা হচ্ছে ডির সাথে এটা করবে। তো জয়েন্ট লাইবিলিটি যখন আসে বা জয়েন্ট কন্ট্রাক্ট যখন হয়, তখন যারা মিলে কন্ট্রাক্ট করে মানে এবিসি তিনজনের উপরে কিন্তু সমান দায়িত্ব এবং সমান অব্লিগেশন চলে আসে। যেমন এবিসি মিলে যদি একটা কন্ট্রাক্ট করে যে ডি হচ্ছে তাকে যদি তাদেরকে যদি এই কাজটা করে দেয় বা এই জিনিসটা এনে দেয়, তাহলে তারা ডি কে হচ্ছে 3,000 টাকা দেবে। এটা এবিসি তিন বন্ধু মিলে ডির সাথে কন্ট্রাক্ট। এখন এই 3,000 টাকা ডি পাবে, সেইটা এবিসি তিনজনের যে কোনো একজনের কাছ থেকে সে রিকভার করে নিতে পারবে। মানে যদি এবিসি নিজেরা না দেয়, যে দেখা গেলো যে কন্ট্রাক্ট মানে ডি ডেলিভার করে দিয়েছে, তখন আহ, তখন হচ্ছে এবিসি যে কোনো একজনের কাছে কিন্তু ডি চাইতে পারবে ওই টাকাটা, এবং এবিসি তিনজনের সমান দায়িত্ব টাকাটা দিয়ে দাও। আচ্ছা, এখন এর মধ্যে আবার কাহিনী আছে। কাহিনী হতে পারে যে ধরেন এবিসি তিনজন আলাদা পার্সন, ঠিক আছে, ডির সাথে ওই একই রকম একটা কন্ট্রাক্ট করলো। তো এর মধ্যে আরেকটা সাব কন্ট্রাক্ট হতো বা কন্ট্রাক্টের মধ্যে একটা ক্লজ থাকলো যে আহ, এই এবিসির মধ্যে ইনিশিয়ালি হচ্ছে সি ডি কে টাকাটা দেবে, তারপর এ বি তারা হচ্ছে সির কাছ থেকে মানে বুঝিয়ে নিয়ে তিনজন হচ্ছে ভাগ করে নেবে। মানে ধরেন তিনজন মিলে যদি ডি কে টাকাটা দেয়, তাহলে ধরেন 1,000 1,000 1,000 করে দিতে পারবে। তো প্রথম কন্ট্রাক্টে তারা হচ্ছে 1,000 1,000 করে সবারই দেওয়ার কথা, এবং ডি মানে 3,000 টাকা পাবে। সেটা এবিসি এর মধ্যে যেই 3,000 টাকা তাকে দিক, মানে সে পুরাটা দিতে পারে একজন, আবার 1,000 করে তিনজন দিতে পারে, যেভাবে দিক না কেন ডির কোনো সমস্যা নেই। সমস্যা হবে হচ্ছে এবিসি নিজেদের। কারণ এমন হতে পারে যে ধরেন এবিসি তিনজন বন্ধু, তো তারা ডির সাথে একটা কন্ট্রাক্ট করলো। তো এই কন্ট্রাক্টের মধ্যে একটা ক্লজ থাকলো যে এই টাকাটা ইনিশিয়ালি সি হচ্ছে টিকে দেবে। তো সি টিকে দেবে। তো এবি কি করবে, এবি হচ্ছে সির কাছ থেকে পরে রিকভার করে নেবে। তো এরকম যদি কন্ট্রাক্ট থাকে, তখন কিন্তু সি যদি হচ্ছে টাকাটা না দেয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ডি এবির কাছে টাকাটা চাইতে পারবে। আর এবি যদি টাকাটা ডি কে দিয়ে দেয়, তখন তাদের পুরা অধিকার আছে সি এর কাছ থেকে এটা কালেকশন করে নেওয়ার বা সি এর কাছ থেকে এটা হচ্ছে রিকভার করে নেওয়ার। তো এখন জয়েন্ট লায়াবিলিটির জন্য আসলে আম, এখানে তিনজনেরই মানে যতজন মিলে কন্ট্যাক্ট করে বা যতজন দায় দায়িত্ব নেয়, সবার মধ্যে কিন্তু এই অব্লিগেশনে চলে আসে। এখানে এখানে যে মানে একজন আছে বাকিরা বার পেয়ে যাবে, এইরকম কিন্তু এটা হতে হয় না। এবং ওই জয়েন্ট কন্ট্রাক্ট করার যারা করে তাদের মধ্যে যা কিছুই থাকুক না কেন, তারা আবার কিন্তু একে অপরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা বা আইনের আশ্রয় কিন্তু নিতে পারবে। তো জয়েন্ট লায়াবিলিটি হলে যার সাথে কন্ট্রাক্টটা করছে তার একটা সুবিধা হয় যে ওখানে যাদের সাথে কন্ট্রাক্ট করছে যে কোনো কারো কাছ থেকে সে তার
অব্লিগেশন বা তার পাওনাটা কিন্তু বুঝে নিতে পারে। আচ্ছা, এইটা খুব মানে ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে আমরা বারবার একটা টার্ম আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে রিজনেবল টাইম। রিজনেবল টাইম, একটা কন্ট্রাক্ট যখন করা হয় তো তখন হচ্ছে একটা টাইমিং এর বিষয় কিন্তু আসে। তো টাইমিং এর বিষয় আসে এবং কোনো টাইমিং এবং পারফরমেন্স যদি স্পেসিফাই করা না থাকে, ধরেন একটা কন্ট্রাক্টে কত দিনের মধ্যে এটা হবে, কত সময় করা হবে হবে এটা এটা কিন্তু কিছু সময় বা কিছু ক্ষেত্রে স্পেসিফাই করা নাও থাকতে পারে। তো যখন স্পেসিফাই করা থাকবে না, তখন কিন্তু সেখানে অবশ্যই এমন হবে না যে আনলিমিটেড টাইমের জন্য সেই কন্ট্রাক্টটা ভ্যালিড থাকবে, সেটা কখনোই হবে না। যেটা হবে, একটা রিজনেবল টাইম হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, একটা রিজনেবল টাইম হচ্ছে কনসিডার। এখন এই রিজনেবল টাইম কখন বা কি, সেটা হচ্ছে একটা একটা জাজমেন্টাল বিষয় আসলে। তো জাজমেন্টের মধ্যেও আসলে কিছু বুদ্ধি বিবেচনা বা বিচার বিবেচনা কাজ করে। যেমন ধরেন, আপনারা জানেন যে আপনারা যারা স্টেট হোমে আছেন তারা মাঝে মাঝে কি হয় যে সরকারি অডিটের জন্য আমাদের টেন্ডার সাবমিশন করে দিয়ে আসতে হয়। তো টেন্ডার সাবমিশন করে দিয়ে আসতে হয় মানে আমরা প্রপোজালটা বানাই, প্রপোজাল বানিয়ে খামে ভরে ফুল সেটটা ওদের টেন্ডার বক্স আছে, সেই টেন্ডার বক্সের মধ্যে ফেলে দিয়ে আসি। সরকারি অডিট গুলোর ক্ষেত্রে বা সরকারি কাজগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা করে থাকে। তো সেখানে সেখানে কিন্তু এই টেন্ডারের হচ্ছে একটা মানে টাইম কিন্তু উল্লেখ করা থাকে, যে টাইম উল্লেখ করা থাকে যে এতদিন এত তারিখ হচ্ছে লাস্ট ডেট। ধরেন আজকে হচ্ছে ধরেন 17 জুলাই বা 18 জুলাই হচ্ছে লাস্ট ডেট এই টেন্ডার সাবমিশনে। এখন একটা দিনের মধ্যে কিন্তু 24 ঘন্টা থাকে। তো 24 ঘন্টার মধ্যে কি সারা দিনই হচ্ছে আমি এটা আমার দেওয়ার অধিকার আছে? এটা কি রিজনেবল? অবশ্যই রিজনেবল না। তো এই টাইপের ব্যাপারে যেটা ঘটে, সাধারণত ধরে নেওয়া হয় যে 18 জুলাই বললেও আসলে টাইমটা হচ্ছে 18 জুলাই অফিস আওয়ার পর্যন্ত। তো রিজনেবল টাইম যখন বলা হয় তখন আমাদের কিছু জাজমেন্ট অ্যাপ্লাই করতে হয়, যে জাজমেন্ট অ্যাপ্লাই করে সেটা আসলে লজিক্যালি রিজনেবল কিনা বা রিয়েলিটির সাথে ম্যাচ করে কিনা, সেইভাবে হচ্ছে আমাকে রিজনেবল টাইমটা হচ্ছে স্পেসিফাই করতে হয় বা বুঝিয়ে নিতে হয়, বা হচ্ছে রিজনেবল টাইমটা আমাদের ডিটারমাইন করে নিতে হয়। একইভাবে এই ব্যাপারগুলা বা এই মানে ক্লজ গুলা হচ্ছে বেশিরভাগ আসে হচ্ছে বিজনেস পারফরমেন্সের জন্য। যেমন ধরেন হচ্ছে এই যে একটা ডেলিভারি কথা যদি কেউ বলে যে ধরেন একটা ডেটে, ধরেন 15ই জুলাইয়ের মধ্যে একজনের কাছে একটা গুডস পৌঁছাতে হবে। ওই সেম ব্যাপার, যে গুডস তো পৌঁছাতে হবে 15ই জানুয়ারির মধ্যে, কিন্তু সেটা মানে রাত 12টা পর্যন্ত তো সে আমার জন্য অফিস খোলা রাখতে পারে না বা ওয়ার হাউস খোলা রাখতে পারে না। আমাকে একটা রিজনেবল টাইমের মধ্যেই সেই জিনিসটা তার কাছে পৌঁছাতে হবে। আচ্ছা, এখন এই পারফরমেন্স নিয়ে কথা হলো, কে কখন কার কাজ আগে করবে, কে পরে করবে, সেটা নিয়ে কথা হলো। তারপরে হচ্ছে রিজনেবল টাইম নিয়ে কথা হলো। এখন আবার এর মধ্যেও কিছু ঘটনা থাকতে পারে। ঘটনা হচ্ছে যখন দুইজনের মধ্যে কিছু করা বা না করার মানে সম্পর্ক হয়, প্রমিস দেওয়ার প্রমিসই, অফার আর অফারই। তখন আবার এখানে যদি প্রমিস দিই, মানে যাকে অফারটা দেওয়া হচ্ছে, অফারই বা প্রমিসই, বা যাকে প্রমিসটা করা হচ্ছে তার কিছু যদি দায়িত্ব থাকে, সেই দায়িত্ব সে যদি পালন না করে, তখন প্রমিসর মানে যে কন্ট্রাক্টটা করছে তার এটা পারফর্ম করার কোনো লাইবিলিটি থাকে না। যেমন ধরেন আহ, এই ধরেন গুডস সাপ্লাইয়ের একটা কন্ট্রাক্ট করলো এআরবি। তো গুডস সাপ্লাই কন্ট্রাক্ট করলো 1000 টন হচ্ছে ধান হচ্ছে সাপ্লাই কন্ট্রাক্ট করলো। তো এটা শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এআরবি এর মধ্যে এ বি কে সাপ্লাই দেবে, কিন্তু বি হচ্ছে প্রথমে তাকে টোটাল যে পেমেন্ট হবে তার একটা ইনস্টলমেন্ট তাকে আগে বি একে হচ্ছে পৌঁছাতে হবে। তো একটা ইনস্টলমেন্ট যখন এর কাছে পৌঁছাবে, তারপরেই হচ্ছে এ সম্পূর্ণ কোয়ান্টিটিটা বা সম্পূর্ণ অর্ডারটা বির কাছে হচ্ছে পৌঁছে দেবে। তো ধরেন একটা সময় মানে যেদিন টাকাটা দেওয়ার কথা ছিল সেদিন বি হচ্ছে কোনো রেসপন্স করলো না, বা ইনস্টলমেন্টের টাকাটা কিন্তু একে দিল। তো বি যেহেতু তার কাজটা করে নাই, বি যেহেতু তার পারফরমেন্সটা করে নাই, এখানে এ কিন্তু তার যে পারফরমেন্সটা সেইটা করা কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়বে না। তো এখানে পারফরমেন্সটা কে আগে করবে না করবে এটা হচ্ছে কন্ট্রাক্টের উপরে ডিপেন্ড করে। কার কোনটা করার কথা ছিল সেটার বিপরীতে অন্যজনে কি করা কথা ছিল।
এই ব্যাপারটা যখন থাকবে তখন আমাদের দেখতে হবে যে আসলে অ্যাজ এ কন্ট্রাক্ট আমার মানে প্রমিসরের কিছু একটা কি আগে করার কথা ছিল, নাকি প্রমিসের আগে কিছু একটা করার কথা ছিল। তারপর যেমন ধরেন একই ব্যাপার, যে এই হচ্ছে বীর কাছে মালটা নিয়ে যাবে, এখন কোথায় নিয়ে যাবে সেটা বীর কথা ছিল যে তাকে লোকেশনটা দিয়ে দাও। এখন বি যদি লোকেশন না দেয় এবং বির সাথে যদি কন্ট্যাক্ট করা না যায়, মানে যোগাযোগ করা না যায়, তাহলে এর কিন্তু দায়িত্ব না যে মাল হচ্ছে নিয়ে রাস্তায় বের হয়ে যাওয়া, কারণ সে কোথায় নিয়ে যাবে। তো এমন একটা সিচুয়েশন যদি ঘটে যে অন্যজন বা প্রমিসি বা অফারের এমন একটা কিছু করার দরকার ছিল, যেটা কারণে প্রমিসার বা অফারার সে হচ্ছে একদম পারফেক্টলি তার পারফরমেন্সটা করতে পারবে। যদি এমন কিছু না ঘটে, তখন যার ইনিশিয়েটিভ নিয়েছে প্রমিসার বা অফারার, তার কিন্তু কোনো পারফরমেন্স করার কোনো দায় দায়িত্ব থাকে না। তো আপনাদের যখন প্রশ্ন আসবে তখন এই টাইপের কিছু সিনারি দিয়ে প্রশ্ন আসবে যে এই ঘটনা ঘটেছে, এখন কার পারফরমেন্সটা আগে হওয়া উচিত। তো যদি একটা ইস্যু থাকে, তখন সেই ইস্যু যার মাধ্যমে আসছে তারই কিন্তু পারফরমেন্সটা আগে হওয়া উচিত, তার এগেনস্টে বিপরীতে যারা আছে তার পারফরমেন্সটা তারপরে হবে। আচ্ছা, রিসিপ্রোকাল প্রমিস আমাকে প্রথম ক্লাসে একজন জিজ্ঞেস করেছিলেন যে রিসিপ্রোকাল প্রমিস কাকে বলে। তো রিসিপ্রোকাল প্রমিস বা রিসিপ্রোকাল কন্ট্রাক্ট, এইটার মানে মূল কথাটা হচ্ছে যে মানে একটা ঘটনা ঘটলে তখন হচ্ছে মানে কিছু একটা ঘটবে, এইরকম যদি ইয়েটা হয় যে একটা শর্ত দেওয়া হয় যে একটা কিছু বানানো হবে, একটা কিছু তৈরি করা হবে, তো তারপরে হচ্ছে আহ, তারপরে হচ্ছে অন্যজন টাকা দেবে, বা তারপরে হচ্ছে অন্যজন হচ্ছে কিছু একটা কাজ করবে। তো এইরকম যদি হয় তখন হচ্ছে সেটাকে রিসিপ্রোকাল প্রমিস বলা হয়। তো রিসিপ্রোকাল প্রমিসে যে পারফরমেন্সের অর্ডারটা, মানে অর্ডার মানে হচ্ছে সাজানো যে কোনটার পরে কোনটা। তো রিসিপ্রোকাল প্রমিসে যখন যে কাজটা করার জন্য বা যে একটা ঘটনা ঘটানোর জন্য হচ্ছে কন্ট্রাক্টটা করা হয়, সেই ঘটনাটাই আগে ঘটতে হবে। যেমন এটা খুব সিম্পল উদাহরণ হচ্ছে ফ্ল্যাট কেনা বা ফ্ল্যাট বেচা কেনা। তো ফ্ল্যাট আমি একজনের কাছে তখনই বিক্রি করতে পারবো যখন আমি একটা ফ্ল্যাট বানিয়ে দেবো। তো এখন একজনের সাথে আরেকজন মানে কন্ট্যাক্ট করলো যে সে আমাকে একটা অ্যাপার্টমেন্ট বানিয়ে দেবে 10 তলা। তো অ্যাপার্টমেন্ট বানানো শেষ হলে আমি তাকে ফুল টাকাটা আমি হচ্ছে পেমেন্ট। তো আমি তাকে হয়তো ইনস্টলমেন্টের টাকাটা দিতে থাকবো, কিন্তু অ্যাপার্টমেন্টটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিন্তু তাকে ফুল টাকাটা পেমেন্ট করতে আমি বাধ্য না। তো এই যে অ্যাপার্টমেন্টটা বানানো, এটা হচ্ছে একটা ঘটনা। তো এই অ্যাপার্টমেন্টটা বানানো হবে, তারপরে হচ্ছে অ্যাপার্টমেন্ট যার বানানোর কথা বা বানিয়েছে সে হচ্ছে টাকাটা পাবে। এইটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল প্রমিস। যে কিছু একটা ঘটনা ঘটবে বা কিছু একটা পারফরমেন্স হবে, তারপরেই হচ্ছে কোনো টাকা পয়সা লেনদেন বা কিছু লেনদেন বা কনসিডারেশন ব্যাপারটা কিন্তু চলে আসবে। তারপরে হচ্ছে ধরেন সিকিউরিটি, যে আহ, ধরেন আমি হচ্ছে আমার প্রোডাক্টটা একজনের একটা ওয়ার হাউসে রাখবো। তো ওয়ার হাউসে রাখার জন্য বা একটা মানে রেন্টাল নেব, তো রেন্টাল নেওয়ার জন্য আমাকে একটা অ্যাডভান্স তাকে দিতে হবে। অ্যাডভান্স দেওয়ার পরেই হচ্ছে আমি সেই ওয়ার হাউসটা মানে ইউজ করার জন্য অধিকার পাবো। তা আমি যদি সেই অ্যাডভান্সটা না দিই, তাহলে কিন্তু সেই ওয়ার হাউসটা আমি আর মানে ব্যবহার করার যোগ্যতা পাবো না, বা সেটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। তো এই যে অ্যাডভান্স দেওয়া, এইটা হচ্ছে এখন প্রথমে পারফর্ম করতে হবে। তো এখন এই যে রিসিপ্রোকাল প্রমিস বলেন বা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলেন, যে কোনো কন্ট্রাক্ট বা যে কোনো এগ্রিমেন্টে কোন পারফরমেন্সটা আগে হবে বা কে আগে কার কাজ করবে, এইটা দেখার জন্য আপনারা সিনারিও দেখে বুঝবেন যে কার আসলে কাজটা করার কথা ছিল, সেই কাজটা করেছে কিনা। তো এই টাইপের ব্যাপারে আসলে নিজের জাজমেন্ট একটু অ্যাপ্লাই করতে হয়। যে কোনো কন্ডিশন থাকলে সেই কন্ডিশন রিলেটেড ব্যাপারটা আগে হবে, তারপরে বাকিজন পারফর্ম করবে। আর যদি কন্ডিশন না থাকে, তাহলে দুইজন সিমালটেনিয়াসলি ব্যাপারটা পারফর্ম। যেমন কন্ডিশন কন্ডিশন না থাকে কি, যে প্রথমে যেমন নর্মাল কন্ট্রাক্ট, যে আমি আমার বন্ধুর কাছে একটা ফোন বিক্রি করবো 10,000 টাকা দিয়ে, তো আমি ফোনটা তাকে দিয়ে দেবো, সে আমাকে 10 টাকা দিবে। খুব সিম্পল, এখানে কোনো কন্ডিশনাল বা কোনো রিসিপ্রোকাল কিছু নাই, কোনো কন্টিনজেন্ট কিছু নাই, সিম্পল একটা কন্ট্রাক্ট, এখানে দুজনেই সমানভাবে পারফর্ম করবে। কিন্তু যেগুলো আমরা এতক্ষণ ধরে আজকে বললাম, সেখানে কাউকে না কাউকে আগে কিন্তু পারফরমেন্সটা করতে হবে, তারপরেই হচ্ছে অপোজিট পারফরমেন্সটা কিন্তু চলে আসবে। আচ্ছা,
এমন কিছু আমাদের স্ত্রী লাইফে মাঝে মাঝে হয়, বা আমাদের স্ত্রী কাজ করতে করতে এমন কিছু হয় আমার ক্লায়েন্টের জন্য। ধরেন ক্লায়েন্টের জন্য নিজের পকেট থেকে খরচ করে ফেলি। যে ধরেন ক্লায়েন্টের হচ্ছে একটা ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, ক্লায়েন্টের একটা আরটিএসসি রেজিস্ট্রেশন করতে হবে, একটা কোম্পানি ফরমেশন করতে হবে। তো ধরেন আমরা গভর্নমেন্ট ফিসটা আমরা নিজের পকেট থেকে দিয়ে রাখি। তো গভর্নমেন্ট ফিসটা নিজের পকেট থেকে দিয়ে ফেললে কি হয়, ধরেন আমরা একটা ক্লায়েন্টের কোম্পানি ফরমেশনের আমরা সমস্ত কাজ টাজ করছি, গভর্নমেন্ট ফিস জমা দিচ্ছি। তারপরে সেই ক্লায়েন্টে এক সময় বললো যে ভাই আপনাদের কাজটা করতে হবে না, কোম্পানিটা আমরা ফর্ম করবো না। কিন্তু আমি কিন্তু সেই কোম্পানি ফর্মের জন্য আমি কিন্তু গভর্নমেন্ট ফি জমা দিয়ে দিচ্ছি, আমার থেকে খরচ করে ফেলছি। এই ক্ষেত্রে কিন্তু ওই পার্টি যে আমাকে বলছে আমি আর কাজটা করব না, বা এই যে একটা কন্ট্রাক্ট হলো বা হয়েছিল সেটা হচ্ছে বাতিল করতে যাচ্ছে, সে কিন্তু বাতিল করতে পারবে। কারণ আমি অলরেডি তার জন্য পারফরমেন্স করে ফেলেছি, এক্সিকিউশন করা শুরু করেছি, এবং আমার একটা মানে কনসিডারেশন কিন্তু এখানে ব্যাপার আছে। তো যদি হচ্ছে সে কন্ট্যাক্ট করার সময় বা কোনো এক্সিকিউশনের আগে বা পারফরমেন্সের আগে যদি বলতো যে ভাই করতে হবে না, তাহলে নট, এটা কোনো সমস্যা ছিল না। কিন্তু একটা পারফরমেন্স করার পর বা একটা মানে পর্যায়ে যাওয়ার পর যদি সে আমাকে বলে যে ভাই এটা বাতিল করতে হবে, এখন আমরা করবো না, তাহলে কিন্তু এটা শোনা যাবে না। সে যদি কন্ট্রাক্টটা সামনে নাও আগাতে চায়, তাহলে আমার যে লস হয়েছিল সেই লসটার এগেনস্টে তাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা যাবে। আচ্ছা, এখন এখানে এই স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই রিসিপ্রোকাল প্রমিস বা কোনো ঘটনা ঘটার সাপেক্ষে কোনো একটা কন্ট্রাক্ট যখন করা হবে, তখন সেখানে কম্পেনসেশনের বিষয়টা এখানে কিন্তু খুব বড় একটা মানে ম্যাটার করে আর কি। তো এখন আহ, এখানে কিছু এক্সাম্পল আমি দিয়েছি যে আহ, ধরেন এ আর বি এর মধ্যে হচ্ছে একটা কন্ট্রাক্ট হচ্ছে। তো এ হচ্ছে বির জাহাজ ধরেন হায়ার করেছে। তো আহ, এ হচ্ছে এই হচ্ছে বির জাহাজটা হায়ার করেছে। আচ্ছা এখন, আচ্ছা ধরে এই হচ্ছে বি জাহাজটা হায়ার করেছে। এখন হায়ার করার জন্য কি হতে পারে, কন্ট্রাক্টর হতে পারে যে এই হচ্ছে বি জাহাজটা ইউজ করবে, সে বিভিন্ন জায়গায় মাল নিয়ে যাবে। তো এইটার এগেনস্টে সে বি কে একটা মানে ভাড়া দেবে, বা সেটার এগেনস্টে একটা ফ্রেইট হচ্ছে বহন করবে। আচ্ছা তো এখন ফ্রেইট বহন করবে। এখন আহ, এখানে আহ, এখানে ধরেন এরকম একটা কন্ট্রাক্ট কিন্তু এ আর বির মধ্যে হয়ে আছে। তো যখন কন্ট্রাক্টটা হয়ে আছে, তখন তার আগে মানে ধরেন এই জাহাজের উপর ভিত্তি করে তারা হচ্ছে ওইদিকে বা দেশের ওই প্রান্তে বা যেখান থেকে মালগুলো আসবে, তাকে অলরেডি অর্ডার দিয়ে ফেলছে যে আপনি তাহলে পাঠিয়ে দেন, মানে পাঠানোর ব্যবস্থা করেন। আমি হচ্ছে একটা জাহাজ ম্যানেজ করছি, সেই জাহাজটা আমি নিয়ে আসবো, নিয়ে যাব। সেই জাহাজে করি হচ্ছে আমি মালগুলো আমি ক্যারি করে নিয়ে আসবো। তো এখন ওইদিকে যখন অর্ডার হয়ে গেছে, তখন কিন্তু এই বির সাথে অলরেডি হচ্ছে এই কথা বলে রাখছে যে তুমি আমাকে তোমার জাহাজটা দিচ্ছ, আমি তোমাকে এই জন্য এটার একটা ভাড়া অবশ্যই পরিশোধ করবো। তার এগেনস্টে আমি তোমার জাহাজটা ব্যবহার করবো। তো এখন যেদিন যাবে তার আগের দিন বা সেই আগে বি হচ্ছে মানে বলে বসবে যে আমি তোমাকে জাহাজটা ভাড়া দিতে পারছি না, একটু সমস্যা হয়ে গেছে, এটা তুমি হচ্ছে অন্যখানে ম্যানেজ করো। এখন যেখানে অলরেডি এই কন্ট্রাক্টের উপর ভিত্তি করে আরেকটা কন্ট্রাক্ট হয়ে গেছে, সেখানে কিন্তু সেখানে একই সেম ভাবে কিন্তু ওই বি মাঝপথে কিন্তু এই মানে কন্ট্রাক্ট বাতিল করতে পারবে না। কারণ এখানে তাদের কন্ট্রাক্টের উপর ভিত্তি করে আরেকটা কন্ট্রাক্ট কিন্তু হয়ে আসছে যে যে ওই দেশ থেকে এই জাহাজে করেই হচ্ছে মালটা আসবে, এবং মাল আসার পরে যখন মালটা এসে পৌঁছাবে তখন বিকে এই হচ্ছে ভাড়াটা পরিশোধ করবে। তো এখন এইখানে যখন একটা কমিটমেন্ট হয়ে গেছে, ওইখানে একটা কমিটমেন্ট হয়ে গেছে, এইখানে যদি মানে বি হচ্ছে মানা করে দেয়, তাহলে এ কিন্তু বি এর কাছ থেকে মানে কম্পেনসেশন চাইতে পারবে। কারণ এই একটা মানে বির সাথে কন্ট্রাক্টের উপর ভিত্তি করে কিন্তু এই ওই কন্ট্রাক্টে করেছে। তো কাজেই একটা কন্ট্রাক্টের উপর ভিত্তি করে আরেকটা কন্ট্রাক্ট যদি করা হয়, তখন যে কন্ট্রাক্টের উপর ভিত্তি করে করা হয় সেই কন্ট্রাক্টে যদি কোনো সমস্যা ঘটে, সেই কন্ট্রাক্টে বঞ্চিত প্রার্থী বা বঞ্চিত যে সে কিন্তু যার কাছ থেকে বঞ্চিত হয়েছে তার কাছ থেকে কিন্তু ক্ষতিপূরণটা চাইতে পারবে বা পেতে পারবে।
আচ্ছা, এখানে আসলে মানে আপনারা যখন পড়বেন বা মানে ক্লাসটা শুনতে শুনতে মনে হচ্ছে যে একই জিনিস বারবার আসছে, আসলেই তো একই জিনিস বারবার আসছে, কিন্তু আমি প্রথমে ক্লাসে যেটা বলে নিয়েছি যে মানে আইনের ধারণাটাই বা ভাষাটাই হচ্ছে এরকম যে একটা একটা ফাঁক ফোকর বলে যাতে কেউ বের হতে না পারে, সেহেতু প্রত্যেকটা ফাঁক ফোকর বন্ধ করার জন্য যতগুলো অপশন আসা উচিত ততগুলো অপশন বন্ধ করার জন্য সেইভাবে ততগুলো ক্লজ কিন্তু এখানে ঢুকানো হয়। সেই জন্যই সিমিলার টাইপের জিনিস হচ্ছে বারবার আসতে থাকে, কিন্তু আসলে সিমিলার না। তার মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য হয়। তো সেই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য বলে আপনারা যখন এই এক্সাম্পল গুলো পড়বেন, একটু মনোযোগ দিয়ে পড়বেন, একটু প্র্যাকটিক্যাল সিনারিওর সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, তখন আপনারা ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, কন্ট্রাক্ট করলাম এতক্ষণ ধরে, এত দিন ধরে হচ্ছে কন্ট্রাক্ট করলাম, কন্ট্রাক্টের বিষয় নিয়ে কথা বললাম। এখন কন্ট্রাক্ট হচ্ছে তো শেষ করতে হবে। ধরে একটা কন্ট্রাক্ট করলাম, সেটা শেষ হবে কখন? তো শেষ বিভিন্ন ভাবে হতে পারে। হতে পারে যে কন্ট্রাক্টে যেটা মানে যেটা জন্য কন্ট্রাক্ট করা হয়েছিল সেটা হয়ে গেছে, বাই পারফরমেন্স শেষ হয়ে গেছে। মিউচুয়াল কনসেন্ট হতে হতে পারে যে ভাই আমরা এই পর্যন্তই থাকি, এই পর্যন্ত যা হয়েছে ভালোই করে নিই, আর সামনে না আগে, এভাবে শেষ হতে পারে। সুপার ভেনিক ইম্পসিবিলিটি মানে হচ্ছে একটা এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আসলে এই কন্ট্রাক্টর আগে আগিয়ে নেওয়া সম্ভবই হচ্ছে না। এরকম যদি ঘটনা ঘটে যে এক পক্ষ মারা গেল, তার সাহায্য ছাড়া সম্ভবই হচ্ছে না, এরকম একটা বিষয় যদি ঘটে, তাহলে তাহলে সেই কন্ট্রাক্টটা সেখানেই শেষ হয়ে যাবে। আইনের কোনো চেঞ্জের জন্য যদি আমাদের কাজটা আর করতে না পারি, তাহলেও কন্ট্রাক্টটা হচ্ছে বাতিল হতে পারে। আহ 2 বছরের মধ্যে জন্য একটা কন্ট্রাক্ট করা হয়েছে, 2 বছর চলে গেলে সে কন্ট্রাক্টটা বাতিল হয়ে যেতে পারে। আহ, কোনো এই কন্ট্রাক্ট যে এগ্রিমেন্ট তার মধ্যে যদি ম্যাটেরিয়াল কোনো চেঞ্জেস আসে, তাও কন্ট্রাক্টটা বাতিল হয়ে নতুন একটা কন্ট্রাক্ট হতে পারে। আর যদি হচ্ছে দুই পার্টির মধ্যে যে মিউচুয়াল যে ব্যাপারটা, সেই মিউচুয়াল ব্যাপারটার মধ্যেও যদি কোনো ভায়োলেশন ঘটে, তাহলে কিন্তু কন্ট্রাক্টটা শেষ হয়ে যায়। তো এই সমস্ত কারণে বা এই সমস্ত সিচুয়েশনে যে কোনো একটা ঘটলে কিন্তু কন্ট্রাক্টটা হচ্ছে বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, তো এখানে ব্যাপারটা মানে খুবই সিম্পল, এখানে কমপ্লেক্সিটি কিছু নাই। শুধুমাত্র জাস্ট মানে কনসেপ্টটা মনে রাখবেন যে আসলে এই পয়েন্টগুলোতে কি বলেছে। তো পয়েন্টগুলোতে যা বলেছে সেগুলোই কিন্তু আমি পরবর্তী স্লাইডগুলোতে একটু মানে ডিসক্রাইব করে দিয়েছি, এবং একটু এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করেছি যে আসলে এগুলো এই মানে ঘটনাগুলো কিভাবে একটু ঘটতে পারে। আচ্ছা, এই যে যে পয়েন্টগুলো আমি বললাম সেখানে আমি শিওর আমি যখন পড়তাম তখন এই সুপার ভেনিং ইম্পসিবিলিটি যে কথাটা, সেটা নিয়ে একটু আমার মনে প্রশ্ন জাগতো যে আসলে এটা কি জিনিস। ইভেন আপনারা এখন যারা শুনছেন তাদেরও মনে হতে পারে যে সুপার ভেনিং ইম্পসিবিলিটি যে আমি বললাম, এটা আসলে কি বোঝায়। তো আমি আসলে যেটা করতাম নিজে পড়ার সময়, যে একটা আইন বা যে কোনো কিছু পড়ার সময় টানা পড়ে যেতাম। পড়ার সময় যদি সেই কন্টেন্ট থেকে আমি বুঝতে পারতাম, তাহলে ঠিক আছে, সেই কন্টেন্টের মধ্যেই আমি ক্লারিফিকেশন করে নিতাম। আর যদি হচ্ছে এমন একটা কন্টেন্ট আসতো বা এমন একটা টার্ম আসতো যেটা বই আমাকে বোঝাতে পারছে না, তখন আমি নিজে অন্যান্য রিসোর্স থেকে আরো ক্লারিফাই করার চেষ্টা করতাম। তো আপনারাও সেই রুলসটা কিন্তু ফলো করবেন। এখন আমরা যখন পড়তাম তখন আমাদের কাছে রিসোর্স অনেক কম ছিল। এখন আপনাদের কাছে ইন্টারনেট আছে, গুগল আছে, চ্যাট জিপিটি আছে। তো যে কোনো একটা টার্মস সম্পর্কে আপনাদের যদি মনে খটকা লাগে, আমরা তো আছি, আমরা তো আপনাদেরকে চিঠি করছি, আমাদের হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে। আমরা কোনো একটা প্রশ্ন বা সমস্যা হলে আমাকে নক করতে পারেন বা আমাদেরকে নক করতে পারেন। আমরা টাইমলি বা এট এ টাইম না হলেও অবশ্যই আমরা রেসপন্স করি সেগুলোতে। আমরা তো আছি। প্লাস যদি হচ্ছে আমাদেরকে রিচ করতে না পারেন কখনো, বা বা যদি মানে দ্রুত দরকার হয়, তখন আপনারা গুগলে যা সার্চ দিবেন যে এটা কি জিনিস, আমার বিশ্বাস যে গুগল আপনাকে যথেষ্ট ভালো করে শিখিয়ে দেবে। তো এই যে সুপার ভেনিং ইম্পসিবিলিটি, এইটা হচ্ছে খুব মানে কমপ্লেক্স একটা টার্ম। কমপ্লেক্স, খুব একটা কমপ্লেক্স না, কিন্তু নতুন একটা টার্ম। সেই জন্য আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা মানে আসলে কি বোঝানো হয়। ইম্পসিবিলিটি মানে হচ্ছে আহ যে অসম্ভব কিছু, এটা তো আমরা বুঝতেই পারছি। তো সুপার ভেনিং ইম্পসিবিলিটি মানে হচ্ছে যে কিছু স্পেসিফিক ব্যাপার এখানে ঘটতে হবে, যেটার জন্য সেই কন্ট্রাক্টটা ঘটাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। ডিস্ট্রাকশন অফ এন অবজেক্ট, যে ধরেন একটা একটা কয়লা খনি থেকে কয়লা তোলা কন্ট্রাক্ট করা হলো, যে কয়লা খনি থেকে কয়লা তোলা কন্ট্রাক্ট করা হলো, যে মেশিন দিয়ে কয়লা তোলা হবে, সেটা নষ্ট হয়ে গেল, সেটা আর এখন আনা সম্ভব না। ব্যাস, সেই কন্ট্রাক্টটা কিন্তু বাতিল হয়ে যাবে। চেঞ্জ অফ ল, কোন একটা আইনের কারণে হচ্ছে আমার কন্ট্রাক্টটা পারফর্ম করতে পারছি না, তখনও বাতিল হয়ে যাবে। ফেলিউর অফ প্রিকন্ডিশন, যদি একটা এমন একটা থাকতো যে একটা কন্ডিশন, একটা কাজ করতে হবে এই কন্ট্রাক্ট শুরু করার আগে, তাহলে শুধুমাত্র এটা সামনে আগানো যাবে। সেটা না হলে আর এটা মানে ঘটনা সম্ভব হয় না। ডেথ অর ইনক্যাপাসিটি, আমি যেটা বললাম যে যাদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে কি পার্সন মারা গেল, তখনও কিন্তু এটা ইম্পসিবল হয়ে যাবে। আউটব্রেক অফ ওয়ার, মানে এটা যদি দেশে যুদ্ধ বাঁধে, তাহলে তো সবই আসলে ইম্পসিবল। এখানে শুধু কন্ট্রাক্ট
ইম্পসিবল না, যদি যুদ্ধ বাধে তাহলে সবই আসলে ইম্পসিবল হয়ে যাবে। তো এইসব কারণ যখন ঘটে তখন কিন্তু কন্ট্রাক্টটা এক্সিকিউট করাটা হচ্ছে ইম্পসিবল হয়ে যায়। তো এইসব কারণ যখন ঘটবে তখনই সেটাকে বলা হবে সুপারভেনিং ইম্পসিবিলিটি। তো সুপারভেনিং ইম্পসিবিলিটি আসলে সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি বলা যায়, কারণ সাবসিকুয়েন্ট মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট যখন হয় তখন ইনিশিয়াল কিছু রুলস রেগুলেশন, কিছু ব্যাপার স্যাপার থাকে, তারপরে কন্ট্রাক্টটা শুরু হয়ে যাওয়ার পরে যদি কিছু সাবসিকুয়েন্টলি কিছু ইম্পসিবল ব্যাপার ঘটে যার জন্য কন্ট্রাক্টটা এক্সিকিউট করা যাচ্ছে না, সেটাকেই বলা হয় সাবসিকুয়েন্ট অর সুপারভেনিং ইম্পসিবিলিটি। আচ্ছা, সুপারভেনিং ইম্পসিবিলিটি আমরা জানলাম কি কি হতে পারে, আবার এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটাকে আপনি হচ্ছে সুপারভেনিং বা সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটি বলে চালিয়ে দিতে চাইলেও সেটা চালানো যাবে না, সেটা করা যাবে না। যেমন ধরেন ডিফিকাল্টি অফ পারফরমেন্স, মানে একটা কঠিন কাজের জন্যই কন্ট্রাক্টটা করা হয়েছে, একটা কয়লা তোলার কাজ, কয়লা তোলার কাজ তো এমনিই কঠিন। তো এখন যদি মাঝপথে বলেন যে না, কাজটা তো কঠিন মনে হচ্ছে, আমি কন্ট্রাক্ট শেষ করতে চাই, এইটা কিন্তু করা যাবে না। কারণ কাজটা কঠিন, কাজ করার জন্য যন্ত্র সরঞ্জাম আছে সবই হচ্ছে, এখন কিন্তু কাজটা যে কঠিন এইটার জন্য কিন্তু এটাকে ইম্পসিবল করে কন্ট্রাক্টটা শেষ করা যাবে না। কমার্শিয়াল ইম্পসিবিলিটি মানে হচ্ছে, ধরেন একটা জিনিস, মানে টাকা পয়সার ব্যাপার হলো, টাকা পয়সার অভাব হলে সেটা কিন্তু ইম্পসিবিলিটি না, সেখানে লোন নেওয়ার ব্যবস্থা আছে, সেখানে অন্যান্য ফাইন্যান্সিং এর ব্যবস্থা আছে, সেখানে অল্টারনেটিভ ওয়ে আছে। অর্থাৎ এমন একটা অবস্থা যেটার কোনো অল্টারনেটিভ ওয়ে আছে, সেই সব ব্যবস্থা নেওয়ার যদি সম্ভাবনা থাকে, সিচুয়েশন থাকে, তখন কিন্তু সেটাকে সাবসিকুয়েন্ট অর সুপারভেনিং ইম্পসিবিলিটি বলে চালিয়ে দিয়ে কন্ট্রাক্টটা বাতিল করা বা শেষ করা কিন্তু যাবে না। তো এরকম যদি হয় আসলে, সাবসিকুয়েন্ট ইম্পসিবিলিটির ইয়ে যদি হয়, তাহলে কি হবে, এই কন্ট্রাক্টটা হচ্ছে বাতিল হয়ে যাবে। আর কন্ট্রাক্টটা বাতিল হয়ে গেলে যার জন্য বাতিল হয়েছে তার জন্য তার বিপরীত পক্ষ কিন্তু কম্পেনসেশন দাবি করতে পারবে। আচ্ছা, এরপরে কিছু নর্মাল মানে কথাবার্তা আসে আর কি আছে, মানে ওই যে বললাম না যে একই কথা বারবার ঘুরিয়ে ফিরে বিভিন্ন ভাবে আসে। এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট, মানে এরকম একটা ক্লজ আছে মানে এই কন্ট্রাক্ট অ্যাক্টে, যে ইম্পসিবল অ্যাক্ট করার জন্য যদি কোনো কন্ট্রাক্ট হয় সেটা প্রথমেই ভয়েড হয়ে যায়। এটা খুবই সিম্পল, মানে লজিক এখানে আসলে মানে আলোচনা করারই কিছু নাই। যে ধরেন এমন একটা, ওই যে প্রথমে আমি বলছি যে চাঁদের মাটি আনার জন্য আমি কন্ট্যাক্ট করলাম, সেটা ইম্পসিবল, এটা প্রথমেই ভয়েড। মানে ভয়েড আর ভয়েডেবল যখন আমরা পড়তাম, যে ভয়েড হচ্ছে প্রথমেই বাতিল, এটা নিয়ে কোনো কোশ্চেনই নাই। ভয়েডেবল হচ্ছে যেটা প্রথমে বাতিল হয় নাই কিন্তু এমন কিছু ঘটেছে যেটার জন্য পরে সেটাকে বাতিল বলে গণ্য করতে হয়েছে। তো ইম্পসিবল অ্যাক্ট মানে হচ্ছে যে এখানে এখানে যে ঘটনা ঘটার জন্য কন্ট্যাক্ট করা হয়েছে সেটা সম্ভবই না। তো যেটা সম্ভবই না সেটার জন্য কিন্তু সেই কন্ট্রাক্টটা প্রথমেই বাতিল হয়ে মানে বাতিল বলে গণ্য হয়ে যাবে। যেমন এই যে ম্যারিজ কন্ট্রাক্ট, এখানে আবার সেই ম্যারিজের মানে এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আপনারা পাবেন, আপনারা যখন মানে পড়বেন। তো তখন হচ্ছে ধরেন আহ, একটা তো হচ্ছে আমি চাঁদের মাটি মানে অবজেক্টের কথা বললাম, মানুষের জীবন নিয়ে যদি বলি, যে ধরেন এ বি কে হচ্ছে মানে ম্যারি বা বিয়ে করার জন্য হচ্ছে একটা কন্ট্রাক্ট করলো বা কথাবার্তা হলো। তো এ হচ্ছে অলরেডি ধরেন আরেকটা বিয়ে করছে অলরেডি আগে। তো এবং তাদের মধ্যে আগে থেকে কন্ট্রাক্ট আছে যে যে এ মানে বহু বিবাহ করতে পারবে না বা একের একের অধিক ওয়াইফ রাখতে পারবে না। তো একের অধিক ওয়াইফ রাখতে যে পারবে না, এটা যে এর একটা বিধিনিষেধ আছে, এটা আবার এর নতুন বউ জানতে পারে। তো নতুন বউ যেহেতু জানতো না, সেহেতু এখানে কিন্তু নতুন বউ জানলে এই কন্ট্রাক্টটা কিন্তু সে বাতিল করে দিতে পারবে, এবং আহ, এই বাতিল করার জন্য তার যে ক্ষতিপূরণ প্রাপ্য সেই ক্ষতিপূরণ কিন্তু এই কাছ থেকে নিয়ে নিতে পারবে। কারণ এখানে আসলে এই যে ইম্পসিবল অ্যাক্ট, এটা কেন, কারণ হচ্ছে এটা মানে
বহু বিবাহ বা একাধিক বিবাহ করতে পারবে না, এটা কন্ট্রাক্টই ছিল। এবং এই কন্ট্রাক্ট ছিল বলেই তার কিন্তু ফার্দার বিয়ে করার কোনো অধিকার বা কিন্তু সুযোগ নাই। তো ইম্পসিবল অ্যাক্ট আপনারা মানে জাজমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন, যেটা পসিবল নাকি ইম্পসিবল, এমন একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশনের জন্য এটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো তেমন যদি কিছু ঘটে, তাহলে সেই কন্ডিশনটা উইথড্র না করলে বা ওইটা যদি মডিফাই না করে, তাহলে ফার্দার আর কন্ট্যাক্ট করা কিন্তু সম্ভব না। যদি সেই কন্ডিশন থাকা অবস্থায় কেউ কন্ট্যাক্ট করে, তাহলে সেই কন্ট্যাক্টটা কিন্তু প্রথমে কিন্তু বাতিল বলে গণ্য হবে। আর কোনো কন্ডিশন ফন্ডিশন বালাই না করে যদি এমন একটা কাহিনী ঘটে বা এমন একটা কিছু করার জন্য, ওই যে চাঁদের মাটি আনার জন্য কন্ট্যাক্ট করে, আটলান্টিক সমুদ্রের একদম নিচ থেকে মাটি তোলার জন্য কন্ট্যাক্ট করে, আহ এইরকম কিছু মানে গুপ্তধন খোঁজার জন্য কন্ট্যাক্ট করে, তো এইরকম কিছু ইম্পসিবল ঘটনা ঘটার জন্য কন্ট্যাক্ট করলে সেটা প্রথমে কিন্তু ভয়েড কন্ট্যাক্ট বা বাতিল কন্ট্যাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, ওই যে বললাম যে মানে এই মানে ঘটনার মধ্যেও ঘটনা আছে। তো এখন ধরেন এই যে ইলিগাল বা লিগাল, তো ইলিগাল বা লিগাল এইটার যে ব্যাপারটা এখানেও আবার হচ্ছে আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। কারণ ভাবনা চিন্তা কি করতে হবে যে একটা কন্ট্রাক্ট পার্শিয়ালি ইলিগাল হতে পারে, আবার পার্শিয়ালি ইলিগাল হতে পারে। তো এখানে যেমন একটা এক্সাম্পল আমি কিছু দিয়েছি এখানে, যে ধরেন এ হচ্ছে বি কে একটা বাড়ি ভাড়া দেবে, খুব ভালো, বাড়ি ভাড়া দেওয়াটা খুব ভালো একটা কন্ট্রাক্ট। কিন্তু সেই বাড়ি ভাড়া দিয়ে বা বাড়ি নিয়ে বি হচ্ছে কি করবে, সেখানে জুয়ার আসর বসাবে বা হচ্ছে সেখানে একটা বার খুলবে, যেখানে বার খোলার কোনো মানে পারমিশন নাই। এখানে তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে এই কন্ট্রাক্টটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, তখন আপনাকে বলতে হবে যে প্রথম পোর্শনটা হচ্ছে ভ্যালিড, সেকেন্ড পোর্শন যেটা হচ্ছে জুয়া খেলার জন্য করা হয়েছে সেটা হচ্ছে ইনভ্যালিড। তো এখন এই কন্ট্রাক্টটা যখন এনফোর্সেবল মানে আইনের কাছে যাবে, তখন আইন শুধুমাত্র ওই প্রথম অংশটুকুর জন্যই বিচার বিবেচনা করবে, সেকেন্ড টুকুর জন্য মানে আদালতের কাছে যাওয়াই যাবে। তো এমন যদি হয় যে একটা কন্ট্রাক্টের মধ্যে কয়েকটা পারফরমেন্স আছে, কয়েকটা পারফরমেন্সের মধ্যে যদি পার্শিয়ালি লিগাল হয়, পার্শিয়ালি ইলিগাল হয়, আপনি তখন কোর্টের কাছে যেতে পারবেন যেটুকু যেটুকু লিগাল সেটুকুর জন্য কথা বলতে, যেটুকু ইলিগাল আপনি জানেন সেটার জন্য আপনার কথা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি কন্ট্রাক্টের মধ্যে কোনো অপশন থাকে, সে অপশনও দেখতে হবে আপনাকে লিগাল না ইলিগাল। যেমন ধরেন যে এ আর বি এর মধ্যে একটা কন্ট্রাক্ট হলো যে এ বি কে ধরেন 10,000 টাকা দেবে, বি এ কে হয় রাইস সাপ্লাই দেবে, না হয় আফিম মানে মাদক দ্রব্য সাপ্লাই দেবে। তো এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে যদি টাকা নিয়ে বি এ কে রাইস সাপ্লাই দেয়, খুব ভালো কন্ট্রাক্ট হবে। আর বি এ কে যদি ওই মাদক দ্রব্য সাপ্লাই দেয়, এটা কিন্তু হোয়াইট বা ইনভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। তো আপনাকে যখন কন্ট্রাক্টটা করা হবে, তখন সেটার কন্ডিশন, সেটার পারফরমেন্স, সেটার কি সাপ্লাই দেওয়া হচ্ছে, ইলিগাল নাকি লিগাল, এই সবকিছু বিবেচনা করে আপনাকে বুঝতে হবে যে এটা ল দ্বারা এনফোর্সেবল নাকি এনফোর্সেবল না, এটা কি ভয়েড নাকি ভয়েডেবল, নাকি শুরুতেই হচ্ছে ইনভ্যালিড। আচ্ছা, এখানে ডেট মানে লোন নিয়ে একটা মজার সেকশন আছে। আপনারা যখন কার কাছ থেকে লোন নিবেন, তখন হচ্ছে এটা আপনাদের জন্য হচ্ছে applicable, আমাদের সবার জন্যই অ্যাপ্লিকেবল, মানে আমাদের জীবনের সাথে মিলে যায়। যে ধরেন আপনি একজনের কাছ থেকে, আপনার ফ্রেন্ডের কাছ থেকে লোন মানে ধার নিলেন, একবার নিলেন হচ্ছে 1,000 টাকা, একবার নিলেন 2,000 টাকা, একবার নিলেন হচ্ছে 5,000 টাকা। তো এখন আপনি যদি হচ্ছে ধরেন তাকে 2 মাস পরে বা 1 মাস পরে 1,000 টাকা ফেরত দিলেন। এখন এই যে 1,000 টাকা যে ফেরত দিচ্ছেন, আপনি তার কাছ থেকে টোটাল কত লোন নিয়েছেন? 1,000, 2,000, 5,000, মানে 8,000 টাকা লোন নিয়েছেন। এখন তাহলে মানে আপনি যে 1,000 টাকা ফেরত দিলেন, এটা কোন লোনটা ফেরত দিলেন, এইখানে হচ্ছে আবার ব্যাপার আছে। তো কোন লোনটা ফেরত দিলেন এখানে যদি মানে মানে নর্মাল হয়, তাহলে বা কোনো যদি স্পেসিফাই করে কিছু না থাকে, বা আপনি যদি বলে না দেন যে এ ভাই আমি যে 1,000 টাকা নিয়েছিলাম সেই 1,000 টাকা তোমাকে ফেরত দিলাম, এইটা যদি হচ্ছে মানে বলে দেন, তাহলে ওই 1,000 টাকাই ভ্যানিশ হয়ে যাবে। আর যদি হচ্ছে আপনি বলে না দেন, তাহলে কি হবে, সেই বন্ধু মানে যে আপনাকে লোন দিয়েছে সে যে কোনোটার সাথে অ্যাডজাস্ট করতে পারবে। যে সে বলতে পারবে এই যে 5,000 টাকা দিয়ে দিয়েছে, সেখান থেকে 1,000 টাকা কমিয়ে তাহলে এখন তার কাছ থেকে পাওয়া হচ্ছে 1,000, 2,000, 4,000। এটা আসলে ইন্ডিভিজুয়াল বলে এতটা সিরিয়াস মনে হচ্ছে না, কিন্তু এটা যদি কোনো লিখিত হয় বা একটা
একটা ডেট এগ্রিমেন্টের মাধ্যমে হয়, তখন ধরেন 10,000 টাকার একটা এগ্রিমেন্ট হলো, 20,000 টাকার একটা এগ্রিমেন্ট হলো, 30,000 টাকার জন্য আরেকটা এগ্রিমেন্ট হলো, তখন আপনি যেটা টাকা ফেরত দিবেন আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে আমি এইটার এগেনস্টে এই পেমেন্টটা করছি। যদি ওইটার এগেনস্টে এই পেমেন্টটা করা হয়, আপনাকে স্পেসিফাই করে দেওয়া হয়, তাহলে শুধুমাত্র সেই লোনটাই মিনিমাইজ করা হবে, সেই লোনটাই অ্যাডজাস্ট করা হবে। আর যদি আপনি স্পেসিফাই করে না দেয়, তাহলে যে লোন দিয়েছে তার সম্পূর্ণ অধিকার আছে যে কোনো অ্যামাউন্টের সাথে এটা অ্যাডজাস্ট করার। আর যদি এমন হয় যে এটা ফ্র্যাকশন যদি হয়, এটা আবার একটু মজার ঘটনা, যে ধরেন আপনি একজনের কাছ থেকে লোন নিয়েছেন 9,455 টাকা, আহ তারপর নিলেন হচ্ছে 10,000 টাকা, তারপর নিলেন হচ্ছে 15,000 টাকা। আপনি 9,455 টাকা একদম এই অ্যামাউন্টটা তাকে ফেরত দিন। এই অ্যামাউন্টটা যখন তাকে ফেরত দিবেন, যে পাচ্ছে সে ওই 9,450 টাকাই অ্যাডজাস্ট করবে। এই 9,450 টাকা ওই বাকি 10,000 বা 15,000 সাথে কিন্তু অ্যাডজাস্ট করবে। তো এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং। আপনারা এই লোন দেওয়া বা নেওয়া এটার সাথে এই যে পরিশোধ করা, এগুলো খুব ইন্টারেস্টিং। আপনারা জাস্ট নিজের জীবনের সাথে মিলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে এই লোনের কন্ট্রাক্ট পরিশোধ হলে কোনটার সাথে অ্যাডজাস্ট হবে, কোনটা পারফরমেন্স আগে হবে পরে হবে, এই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং। আচ্ছা, কন্ট্রাক্ট করা হলো, সেটা হচ্ছে পারফর্ম করার মানে দায় দায়িত্ব কারোরই থাকে না। কোন কোন সময়, কিছু কিছু সময় যে এক্সিস্টিং কন্ট্রাক্ট বাদ দিয়ে নতুন একটা কন্ট্রাক্ট করা হবে, এরকম একটা এগ্রিমেন্ট হয়ে গেল, তাহলে ওই কন্ট্রাক্টটা বাতিল হয়ে গেল। তারপর হচ্ছে মিউচুয়ালি বলা হলো যে কন্ট্রাক্টটা আমরা একটু শেষ করে দেই। তারপরে এমন একটা অল্টারেশন করা হলো যে ওল্ড কন্ট্রাক্টর ভ্যালিড থাকলো না, নতুন একটা কন্ট্রাক্ট করতেই হবে, তখন আর ওল্ড কন্ট্রাক্টটা করার বা না করার কারো কোনো দায়িত্ব থাকলো না। তারপর হচ্ছে এমন একটা আইন আসলো, সেই আইনের মাধ্যমে সেই কন্ট্রাক্টটাই ইনভ্যালিড হয়ে গেল, তখন আর সেটা করার না করার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো এইসব কারণে কিন্তু কন্ট্রাক্টের একটা পারফরমেন্স না করলেও মানে অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, এবং সেই কন্ট্রাক্টটা পারফর্ম করার দায় দায়িত্ব আর কারো থাকবে না। এই যে আমি যত মানে সম্ভব পেরেছি আমি এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা আমার মনে হয় যে আহ, এটা যদি পড়েন, যেমন এই যে একজনের কাছ থেকে আপনি 5,000 টাকা ধার নিয়েছেন, তো আপনি তাকে 4,000 টাকা ফেরত দিলেন। তো সেও এটাকে 5,000-এর এগেনস্টই অ্যাকসেপ্ট করলো যে ভাই ঠিক আছে 1,000 টাকা মাফ করে দিলাম। তাহলে কিন্তু এই যে আর 1,000 টাকার জন্য কিন্তু কন্ট্রাক্টর মানে থাকবে না, সেখানে ক্লোজ হয়ে যাবে, কারণ আপনি 1,000 টাকা তাকে স্যাক্রিফাইস করে দিয়েছেন। কিন্তু যদি বলা হয় যে না 1,000 টাকা আমাকে পরে দিতে হবে, তখন কিন্তু কন্ট্রাক্টটা কিন্তু তখন কিন্তু ভ্যালিড থাকে। তো মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে যদি যে পারফরমেন্সের জন্য কন্ট্রাক্ট করা হয়েছে তার আগে যদি শেষ করে দেওয়া হয় বা তাতে কম বেনিফিট নিয়ে শেষ করে দেওয়া হয়, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা আর পারফর্ম করার দরকার হয় না, মানে বাকিটার জন্য। আচ্ছা, আরো কিছু মজার কেস আসে, যেমন ধরেন আহ এই যে আমি একটু আগে বললাম যে প্রমিসি বা যাকে অফার করা হচ্ছে, অফারার সরি অফারি, তো তার কিছু যদি দায়িত্ব থাকে, সে যদি সেই দায়িত্বটা ঠিকমতো পালন না করে, তাহলে তার নেগলিজেন্সের জন্য যদি কোনো পারফরমেন্স না ঘটে বা কেউ কিছু না করে, তখন কিন্তু একটা ইস্যু কিন্তু হতে পারে বা একটা কম্পেনসেশন ব্যবহার করতে পারে, বা সেটার জন্য যদি কোনো সমস্যা হয়, প্রমিসি বা যে সার্ভিসটা দেবে তার কিন্তু দায় দায়িত্ব থাকে না। যেমন ধরেন আপনি হচ্ছে একজনকে দায়িত্ব দিলেন আপনার ঘরটা রিপেয়ার করার জন্য। এখন রিপেয়ার আসলে কিন্তু সারা বাড়ি করতে হয় না, একটা স্পেসিফিক জায়গার সমস্যা হয়েছে সেইটা বেশি রিপেয়ার করা দরকার, বাকিগুলো না করলেও চলে। একটা ওয়াল হচ্ছে ড্যাম হয়েছে, সেই ওয়ালটাই হচ্ছে আপনার রিপেয়ার করতে হবে, কিন্তু আপনি যাকে রিপেয়ারে কাজ দিলেন সে হচ্ছে মানে ওই ওয়ালটা যে কোন ঘরে আছে সেটা সে জানলোই না, সে নিজের মতো রিপেয়ার করে চলে গেল। এখন আপনি তাকে স্পেসিফাই করে দেন নাই যে কোনটা রিপেয়ার করতে হবে, সে যদি নিজের মতো রিপেয়ার করে চলে যায়, তাহলে কিন্তু তাকে এখানে দোষ দেওয়া যাবে না। তো সেই জন্য প্রমিসি বা অফারি, তার যদি কোনো দায়িত্ব থাকে এবং সে যদি সেই দায়িত্ব পালনে নেগলিজেন্সি করে, তখন সেই নেগলিজেন্সের জন্য যদি পারফরমেন্সটা করা না যায়, তাহলে যে পারফর্ম করলো না বা ঠিকভাবে পারফর্ম করলো না, তাকে কিন্তু দায়বদ্ধ করা যাবে না। আচ্ছা, ইনক্যাপাবল পার্সনকে অনেক সময় অনেকে সাহায্য করতে চায়। তো ইনক্যাপাবল পার্সনকে এমন হয় যে ইনক্যাপাবল পার্সন তার হচ্ছে অনেক সহায় সম্পত্তি আছে,
কিন্তু সে নিজে কিছু ম্যানেজ করতে পারছে না। তো এমন একজন তার সাথে কন্ট্যাক্ট করলো বা তার প্রতিনিধির সাথে কন্ট্যাক্ট করলো যে ঠিক আছে আমি তাকে সাহায্য করব, তাকে এখানে ওখানে নিয়ে যাব, তাকে আহ সব সঙ্গ দেবো, কোম্পানি দেবো, তার জন্য এটা কিনে দেবো, সবকিছু খরচ করব। তো এই টাইপের কন্ট্যাক্ট যখন কেউ করে তখন তার অটোমেটিক্যালি একটা অধিকার চলে আসে যে ইনক্যাপেবল পার্সনকে সাহায্য করে তার যে সম্পত্তি বা উইক পার্সনের যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকে থেকে তার যে খরচ হয়েছে সেই খরচটা উঠিয়ে নেওয়া। তো ইনক্যাপেবল পার্সনের জন্য আসলে এটা অ্যাপ্লিকেবল যে কেউ যদি অসমর্থ কেউ ব্যক্তিকে সাহায্য করে তাহলে ওই ব্যক্তির সম্পত্তি থেকে তার খরচটা উঠিয়ে নেওয়ার বা তার এই ক্ষতিপূরণটা নিয়ে নেওয়ার বা তার যেটা খরচ হয়েছে ওকে সাহায্য করতে গিয়ে সেটা নিয়ে নেওয়ার পুরো অধিকার এবং রাইটস কিন্তু তার অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে নন গ্রেসিয়াস কন্ট্রাক্ট যেটাকে বলে বা নন গ্রেসিয়াস অ্যাক্ট, মানে হচ্ছে কেউ যদি ইন্টারেস্টহীন মানে স্বার্থহীন ভাবে কেউ কোনো কাজ করে। তো স্বার্থহীন ভাবে কেউ কোনো কাজ করলে যে কাজটা করেছে তাকে কিন্তু কোনো কম্পেনসেশন দেওয়ার কিন্তু দরকার পড়ে না। যেমন ধরেন আপনার আপনার বাড়ি হচ্ছে আগুনে পুড়ে যাচ্ছে, তো আপনার বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। তো এখন ধরেন আপনার প্রতিবেশী হচ্ছে সে অনেক সাহায্য করতেছে বাড়িটাকে বাঁচানোর জন্য। এখন আমরা এটা স্বাভাবিক হিসেবে ধরে নিই যে আমাদের প্রতিবেশী সে আমাদেরকে সাহায্য করার জন্যই হচ্ছে বাড়িটা আগুন থেকে বাঁচাচ্ছে। এখন এরপরে যদি সে আমার কাছে কোনো প্রতিদান চেয়ে বসে, আমি যদি তাকে না দিই, সে কিন্তু কোর্টকে কোনো সুবিধা করতে পারবে না। কারণ এটা হচ্ছে একটা নন গ্রেসিয়াস অ্যাক্ট, মানে কোনো স্বার্থহীন একটা প্রচেষ্টা যে আগে কোনো কন্ট্যাক্ট ছিল না, আমার প্রতিবেশীর বাড়ি আগুন ধরেছে, আমি তাকে সাহায্য করার জন্য সাহায্য করছি, নিঃস্বার্থভাবে সাহায্য করছি। পরে আমি যদি কোনো কিছু চেয়ে বসি, মানে আমি যদি নিজে থেকে দেই বা যার বাড়ি পুড়েছে বা পুড়ে মানে মানে বেঁচে গেছে সে যদি নিজে কিছু দেয়, সেটা অন্য কথা, কিন্তু তার কাছে ওই প্রতিবেশী কোনো দাবি করতে পারবে না যে আমি তোমাকে সাহায্য করেছি, আমাকে এটা দিতে হবে। এটাকে বলা হচ্ছে নন গ্রেসিয়াস অ্যাক্ট বা কোনো স্বার্থহীন বা নিঃস্বার্থ কন্ট্যাক্ট বা নিঃস্বার্থ অ্যাকশন। আচ্ছা, যদি হচ্ছে আপনি কারো কোনো হারিয়ে যাওয়া মানে বস্তু খুঁজে পান, হারিয়ে যাওয়া বস্তুর জন্য আপনারা দেখেন যে পেপার পত্রিকায় হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয় যে এইটা খুঁজে পাওয়া গেলে এত টাকা বকশিশ দেওয়া হবে। তো এই টাইপের ঘোষণা যখন দেওয়া হয় তখন কিন্তু সেটা একটা মানে সেটা কিন্তু একটা কন্ট্রাক্ট হয়ে যায় যে এটা ওপেন কন্ট্রাক্ট, যে যে এটা খুঁজে দিতে পারবে তাকে আমি এই টাকাটা বকশিশ দেবো। তো এখন ধরেন এইটা তো একটা কন্ট্রাক্ট হলো, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু ধরেন আপনার বাসায় আপনার একজন ফ্রেন্ড বেড়াতে আসছে, তো সে একটা দামি জিনিস হচ্ছে ফেলে গেল সেখানে। তো সেই জিনিসটা আপনি হচ্ছে আপনার মনে করে হচ্ছে ব্যবহার করতে শুরু করবেন, কিন্তু আপনি মানে সে কিন্তু আপনাকে সেটা গিফট করেনি, যদি গিফট করতো তাহলে কিন্তু বলেই দিত আপনাকে। তো সেই জিনিসটা যদি আপনি আপনার মনে করে ব্যবহার করতে শুরু করে দেন, সেইটার এগেনস্টে আপনার বন্ধু কিন্তু আপনার কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারবে। কারণ এখানে সে আপনাকে কিছু গিফট করেনি, সে ভুল করে আপনার কাছে এটা রেখে গেছে এবং আপনি খুঁজে পেয়ে তাকে ফেরত না দিয়ে নিজেরা হচ্ছে ব্যবহার করা শুরু করছেন। তো এই যে ব্যাপারগুলো আসলে একটার পর একটা আসছে, তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে নর্মাল লজিক ব্যবহার করবেন, যে একটা একটা কেস একটা সিনারিও সলভ করার জন্য নর্মাল একটা লজিক ব্যবহার করবেন। তো নর্মাল লজিক ব্যবহার করে যেটা আপনাদের মনে আসে সেটাই হচ্ছে আপনাদের এখানে কিন্তু সেইটাই কিন্তু চলে আসবে বেশিরভাগ সময়। আচ্ছা, যদি হচ্ছে কেউ কন্ট্রাক্ট ব্রিচ করে, কেউ কন্ট্রাক্ট হচ্ছে ভেঙে ফেলে, তখন কি ক্ষতিপূরণ বা কি রেমিডিস হবে সেটা এখানে একটু বর্ণনা করা আছে। এখানে হচ্ছে আহ, খুব সিম্পল, এটা খুব কমপ্লেক্স কিছু না যে যে ভাঙলো কন্ট্রাক্টটা তার এগেনস্টে বাকি বাকি জন হচ্ছে মামলা করতে পারে, ক্ষতিপূরণ চাইতে পারে। সেই ক্ষতিপূরণ আবার কোর্ট ঠিক করে দিতে পারে যে কতটুকু ক্ষতিপূরণ পাবে, সেটা কোর্টের উপর চলে যায় যে কতটুকু ক্ষতি হয়েছে, সেটা কতটুকু লজিক্যাল, অ্যামাউন্টে কনভার্ট করলে কত আসে, অ্যাকচুয়ালি কত ক্ষতিপূরণ হয়েছে ক্ষতি হয়েছে, এই সমস্ত কিছু মানে কনসিডার করে বা ক্যালকুলেশন করে হচ্ছে তাকে মানে এই ক্ষতিপূরণটা কিন্তু দেওয়া হয়। আর এই ক্ষতিপূরণটা হচ্ছে আসলে ওই যে আমরা বলে আসছি যে এনফোর্সেবল বাই ল। তো এখনই হচ্ছে এখানে কোর্টের বা মামলা মোকদ্দমার বা আইনের মানে খেলটা শুরু হয় যে কিভাবে ক্ষতিপূরণটা ফিক্স করা হবে, কত টাকা হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো এটা ফিক্স করা যখন হয় তখন আসলে বা এই ব্রিচ অফ কন্ট্রাক্ট হলে আসলে কিন্তু আইনের ব্যাপারটা বা এই যে এনফোর্সেবল বাই অ্যাক্ট এটা বলেই যাচ্ছি, এইটার এখন ভূমিকাটা কিন্তু শুরু হয়।
আচ্ছা, আমাদের এই স্লাইডটা আজকে এখানেই শেষ। তো আমাদের ক্লাসটা আমি আজকে এখানেই শেষ করছি, আমার একটু ইমার্জেন্সি আছে। তো আমরা আগামী ক্লাসে যেটা করব, আরেকটা স্লাইড বাকি আছে, সেটা খুবই ছোট, সেটা হচ্ছে এজেন্সি। মানে যখন একটা কন্ট্রাক্ট যখন করা হয় তখন একটা এজেন্সি ব্যাপার চলে আসে, যে একজনের একজনের পক্ষে অন্যজন কাজ করছে। তো ওই ব্যাপারটা যখন করা হয় তখন সেটাকে এজেন্সি বলা হয় বা এজেন্ট কন্ট্রাক্ট বলা হয়। ওই এজেন্ট কন্ট্রাক্টের কিছু কন্ডিশন, কিছু নিয়ম কানুন আমরা হচ্ছে আগামী ক্লাসে প্রথম 30-40 মিনিট আমরা সেটা নিয়ে কথা বলবো। আর বাকি সময়টাতে আমি আমি হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন স্যাম্পল বেসিসে আপনাদেরকে একটু আমরা সেটা নিয়ে দেখার চেষ্টা করবো যে আমরা কতটুকু শিখেছি। আপনারা যেটা করবেন, আপনারা আমি এই পর্যন্ত যে পড়ানো মানে ক্লাসগুলো হয়েছে আপনারা একটু রিভিউ করবেন। রিভিউ করে আমরা আগামী ক্লাসে যখন এমসিকিউ নিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব, তখন আপনারা আনসার দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা মানে ঠিকমতো আনসার দিতে পারেন, আপনাদের কিন্তু কনফিডেন্স অনেক বেড়ে যাবে যে আপনারা এটা পারছেন, পড়াশোনাটা হয়েছে। তো এই ক্লাসের সাথে সাথেই যদি পড়াশোনাটা হয়ে যায়, প্র্যাকটিসটা হয়ে যায়, তাহলে কিন্তু আলাদাভাবে পরে আর পরীক্ষার আগে খুব বেশি প্রেশার লাগে না যে আমাকে নতুন ভাবে পড়তে হবে। তো আমি আমার ওই স্লাইডটা শেয়ার করে দেব, বা সেদিন শেয়ার করলেও হবে ক্লাসের দিন। এবং আমরা সেদিন ওই ফাইনাল এজেন্সিটা শেষ করে আমরা বাকি সময়টুকু এমসিকিউ নিয়ে প্র্যাকটিস করব। তো আমি এই স্লাইডটা অলরেডি শেয়ার করে দিয়েছি একজনকে। আপনারা আমি যাকে শেয়ার করেছি উনি সবাইকে একটু শেয়ার করে দিয়েন। আর নেক্সট ক্লাসে ফাইনাল এই কন্ট্রাক্ট আমরা হচ্ছে সম্পূর্ণভাবে আমরা শেষ করে দেব। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো আমরা আবার নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আর কোনো ইস্যু থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি সময় পেলে বা সময় সুযোগ করে আমি অবশ্যই রেসপন্স করবো। থ্যাংক ইউ।